বিএসএফ এর হাতে এখন লাঠি থাকা উচিত, তারে গ্রেপ্তার করেন, বিচার করেন, সমস্যা নাই, হত্যা করবেন কেন? ভিজিবিলিটি দেখাবে, জনসমাগম দেখাবে, মিছিল হবে, এটা হবে, কিন্তু সরকার পতনের আন্দোলন সেটা জামাত করবে না। যারা পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিংটা করেছে তারা আমাদেরকে বিরোধী দলের জায়গায় ফিক্স করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে কাউকে ফেল করাইছে, কাউকে জিতাইছে। যা লাহু তাই কদু, যা বিএনপি তাই জামাত তাই এনসিপি, এখানে কোনো রিয়েল সরকারি দল বিরোধী দল হবে না। গামছা বাইদা নাম্যা পর রাজনীতি জামাত ইসলামী করে না, এই কারণে জামাত ইসলামীর আমির দেখে শুনে কথাবার্তাগুলো বলছে। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। দর্শক, জাতীয় নির্বাচনের পর দেশে আরও দুটি উপনির্বাচনে কিভাবে অনিয়ম হয়েছে সেটা জনগণ দেখেছে, তাই স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া সংসদ নির্বাচনে সাফল্যের পর স্থানীয় সরকার নির্বাচনে চমক দেখাতে তৎপর বিএনপি। অন্যদিকে ডিসেম্বরে যদি নির্বাচন না দেয়া হয় তাহলে আন্দোলন গড়াবে রাজপথে, এমন হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। এই বিষয়ে এছাড়া রাজনীতির নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। ধন্যবাদ। এবং আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী সাইফুর রহমান। জি, আসসালামু আলাইকুম। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সরকার এবং বিরোধী দলের সম্পর্ক কি। আর শুরুতেই অ্যাডভোকেট সাইফুর রহমান, আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনাদের একটি শঙ্কা রয়েছে যে জাতীয় নির্বাচন এবং দেশে এরপর দুটি উপনির্বাচন, সেখানে কি হয়েছে সেটি জনগণ দেখেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির, অর্থাৎ আপনার দলের আমির ডক্টর শফিকুর রহমান। এমন শঙ্কা থাকার পরেও জামাত যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয় তাহলে কোন কৌশলে আগাবে? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচক সাংবাদিক এম এ আজিজ ভাই এবং আমাদের জাতীয় পার্টির মহাসচিব, আমাদের সহকর্মী, আপনাদের দুজনকে এবং সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, সালাম। তো জামাত ইসলামীর আমির যেটা বলে সেটা একটু হিসাব নিকাশ করেই বলে, এটা কিন্তু ইতিমধ্যে এস্টাবলিশড হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে জামাত ইসলামী যে নির্বাচন অংশগ্রহণ করেছে সেই নির্বাচনে কিভাবে কারচুপি হয়েছে, কিভাবে জামাত ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে, এই বক্তব্যগুলো কিন্তু জাতীয়ভাবে এখন এস্টাবলিশড। এগুলোর সাথে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টারা সরাসরি কিন্তু জড়িত ছিল। শুধু তাই নয়, নির্বাচনের ফলাফল প্রকাশের সময় আমরা রাত্রেও দেখেছি একটা সময় পর্যন্ত জামাত ইসলামীর ব্যাপক এই রেজাল্টের পজিটিভ খবরগুলো আসছে মিডিয়া আমরা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে মধ্যরাতে কি ঘটে গেল, এরপরে দেখা যাচ্ছে জামাত ইসলামীর ফলাফল ডাউনের দিকে যাচ্ছে, অন্যরা আপ হচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্নভাবে সে বক্তব্যগুলো কিন্তু এস্টাবলিশড হয়েছে। জামাত তারপরেও একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে তারা নির্বাচন প্রক্রিয়াটাকে এই সামনের দিকে নিয়ে গিয়ে একটা সরকার গঠনের স্বাভাবিক প্রক্রিয়ার দিকেই এগিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলোকে একইভাবে সরকার প্রশ্নবিদ্ধ করেছে। আপনি দেখুন, এতগুলো সংসদ সদস্য অ্যাবসলিউট মেজরিটি যেটাকে বলে সংসদে, সেটা থাকার পরে এরকম নির্বাচন কেন সরকারকে করতে হবে? এখন আপনি হয়তো বলবেন তাহলে জামাত ইসলামী এইটাকে কেন্দ্র করি, যেহেতু আগে মাগুরার উপনির্বাচনকে কেন্দ্র করি সরকার পতনের পর্যায়ে চলে গিয়েছে, এখন জামাত এগুলা সেভাবে শুরু করলো না কেন? জামাত একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সংসদে জামাত ইসলামীর আমির পরিষ্কার বলেছিলেন যে আমরা সরকারকে যে সমস্ত বিষয়ে আমরা দেখব দেশের স্বার্থবিরোধী, রাষ্ট্রবিরোধী এবং দেশের জন্য অকল্যাণকর, সেখানে আমরা কিন্তু তার প্রতিবাদ জানাবো। আচ্ছা, আমি আপনাকে একটু ক্লোজ করি এই প্রশ্ন, এটা এক মিনিটে বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জামাত ইসলামী এই বিষয়টা নিয়ে পরিষ্কার তাদের অবস্থানটা
তুলে ধরেছে, তারা সহযোগিতা করার কথা বলেছে, আবার যেখানে প্রবলেম হয়েছে সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন যদি এইটাকে এই পুনরাবৃত্তি ঘটায় বা সংসদ নির্বাচনের এই উপনির্বাচন সুষ্ঠু না হওয়ার ব্যাপারে ওই স্থানীয় নির্বাচনগুলোতে আশঙ্কা তো স্বাভাবিক। ইতিমধ্যে আপনি দেখবেন স্থানীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু প্রশাসক হিসাবে সরকার নিয়োগ দিয়ে রেখেছে এবং তারা তাদের নিজস্ব আমরা যদি এই ইলেকশনগুলোকে প্রশ্নবিদ্ধ না করতো সরকার, তাহলে কিন্তু এতদিনে ওগুলো ইলেকশন হয়ে যাওয়ার কথা। যে আমি একটু প্রশ্ন করি আপনার কাছে, একটা বিষয় বুঝতে চাই। আপনারা তো জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং অভিযোগ তুলছেন, আপনার বক্তব্য সেটা প্রকাশ পাচ্ছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল এসেছে তারা কিন্তু বলছে যে ইঞ্জিনিয়ারিং এর কোনো উপাদান তারা খুঁজে পায়নি। মানে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের পর্যবেক্ষক দলকেও কি সরকার ম্যানেজ করেছে? আসলে দেখুন, ওরা পর্যবেক্ষণ করে কিভাবে, এই পর্যবেক্ষকদেরকে কিভাবে নিয়ে যায় সরকারি ব্যবস্থাপনায়, তাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়, তারা সেগুলো বসে বসে দেখে, এরপরে যে ফলাফল যেখানে তৈরি হয়, যেখানে যোগ বিয়োগ হয়, যেখানে কাটাকাটি হয়, সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যাওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা দেখেছি এর আগেও তো আমরা যুদ্ধ অপরাধ বিষয়ে মন্ত্রী আমেরিকার এক সময় আমি যখন মানবতা বিরোধী ট্রাইব্যুনালে এই কাজ করতাম, লয়ার ছিলাম, তো তখনও তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। তারা যখন আমাদের সাথে কথা বলে তখন দেখা যাচ্ছে মনে হচ্ছে আমাদের সব বিষয়ে তারা ওয়াকিবল এবং আমাদের উপরে সকল নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয়। এই কমিশনগুলো যখন আবার সরকারের সাথে মিটিং করে বিকালে ফ্রেশ ব্রিফ করে, তখন দেখা যাচ্ছে পুরাটাই গভর্নমেন্টের পক্ষে বলে যে সব ঠিকঠাক আছে ইত্যাদি। এই জন্য এই সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর উপরে ভিত্তি করে আপনি যদি বলতে চান ঠিক হয়েছে কি ঠিক হয় নাই, এটা কিন্তু আমি মনে করি যথার্থ হবে না। এটা অত আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের ভাবমূর্তির জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু সমান তথ্যের জন্য এটা যথার্থ নয়। যে আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। অনেকে অভিযোগ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকে বলছেন যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলেই কিন্তু আপনারা সংসদে অতীতের যে কোনো ইতিহাস থেকে আপনারা এবার সবচেয়ে বেশি আসন পেয়েছেন। আমরা তো এখানে সরকার গঠন করার কথা, সেখানে আপনি বেশি আসনকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা বেশি আসন পাইছি, তাহলে এটার দ্বারা প্রমাণিত হয় যারা পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিংটা করেছে তারা আমাদেরকে বিরোধী দলের জায়গায় ফিক্স করে দিয়েছে। আপনি তো এই উপদেষ্টা জনাবা রেজওয়ানা সাহেব ম্যাডামের বক্তব্য থেকে এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি বলছেন যে কোনো উগ্রবাদী সংগঠনকে তারা মেইন স্ট্রিমে আসতে দেবেন না। এখানে জামায়াতের কথা তো বলা হয়, ওই জামায়াত ওখানে বললো আমরা তাদেরকে বিরোধী দলে আটকে দিয়েছি। এই বক্তব্য দ্বারাই, এই পয়েন্টের দ্বারাই প্রমাণিত হয় এটা জামাতকে ইন্ডিকেট করা হয়েছে। মানে উগ্রবাদী উনি যেটাই বলুক না কেন, কিন্তু জামাত ইসলামীটাকে ইন্ডিকেট করেছে যেহেতু বিরোধী দল হলো জামাত ইসলামী। যে আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব আজিজ, এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। আপনি যেহেতু একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আপনার কাছে একটু জানতে চাই যে এই নির্বাচনে আপনি কোনো ইঞ্জিনিয়ারিং এর উপাদান খুঁজে পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে, পাটারি ভাই, সাইফুর ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, আমি প্রথমেই সাইফুর ভাইকে কাছে মাপ চেয়ে আমি কিছু কথা বলি, কারণ আমি তো একটু বেরসিক লোক, বেরসিক কথা বলি। ইলেকশনের আগে পোস্টাল ব্যালট হয়ে গেছে, ব্যালটগুলো কোথায় গেছে? সিট থেকে সিটে ভোট ট্রান্সফার হয়েছে, কারা করেছে? তারপরে জান্নাতের টিকিট তারা কাজ দিয়েছে, রাস্তাঘাটে 1000 টাকার নোট দিতে দেখা গেছে, গ্রামে গঞ্জে দেখা গেছে। আবার আমি বনশ্রী এ ব্লকে বাস করি, আমি অনলাইনে বলেছি, এখনও বলবো, আমাকে সবাই চেনে। এই ব্লক বনশ্রীর সবচাইতে পশ এরিয়া। একটি লোক বলে নাই যে ওখানে অন্য প্রার্থীকে ভোট দিয়েছে, কিন্তু সে জিতে গেছে, সে জিতে গেছে। তো এগুলো তো, কারণ ডক্টর ইউনূস বলছে না যে তরুণরাও অনেকেই জিতবে, কেউ কেউ মন্ত্রীও হবে, হয়েছে তো, হয়েছে না? তো আমার মনে হয় শেষ পর্যন্ত যেটা হয়েছে, টাকা রাস্তাঘাটে দিছে, আমার মনে হয় জান্নাতের টিকিট ফুরায় গেছে, এই জন্য ফেল করছে। তাছাড়া যত কৌশল রচনা সবটা কিন্তু জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে হয়েছে, এবং ইউনূস এটার পৃষ্ঠপোষকতা দিয়ে ফেল করছে। ইউনূস কিন্তু জামাত এবং এনসিপিকে ক্ষমতায় নিতে পারে নাই, এটা হলো আমার ধারণা। তো এখন প্রশ্ন হলো যে যেটা বললেন যে ভোটার ট্রান্সফার হয়েছে, তো অনেক জায়গায় হয়েছে। ধরেন কিভাবে হয়েছে, ধরেন এখানে জামাতের ভোট কিন্তু গোনা যায় যে এই সিটে
তাদের 5,000 ভোট কম আছে। আগে তো জামাতের মহাসচিব সাধারণ সম্পাদকও বলেছিল ভোটার ট্রান্সফার করা যায়, অর্থাৎ একটা ধরেন ওই সিট থেকে একটা সিটে জেতার কোনো সম্ভাবনা নাই, ওখানে 5,000 টিকিট ভোটার আইনে ওই যেখানে 5,000 কম সেখানে দিয়ে দিল, ভোটার ট্রান্সফার করছে তো জামাত, এটা সত্য। এখন যেটা বলা হয়েছে যে এটা একটা আলোচনা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে কাউকে ফেল করাইছে, কাউকে জিতাইছে, এটা কিন্তু আমি শুনেছি। এটা যদি না বলি মিথ্যা বলা হবে। অর্থাৎ ভোটের ইঞ্জিনিয়ারিং কিছু হয়েছে, এটা ঠিক, কিন্তু যেভাবে বলা হচ্ছে ফেল করায় দিছে, ফেল করে নাই। কারণ হচ্ছে শেষ মুহূর্তে জামাত যে পরিমাণ তাফালিং শুরু করে দিয়েছিল, টাকা পয়সা, জান্নাতের টিকিট রাস্তাঘাটে গ্রামে গঞ্জে বিতরণ শুরু করে দিয়েছে, শরিয়া আইন এইসব নিয়ে এমন হয়েছে জাতি কিন্তু অনেকটা এক হয়ে গেছিল যে অন্ধকার যুগে যাওয়া যাবে না, এই শরিয়া আইনে যাওয়া যাবে না, ভোট মারো কোপায়া উঠা। আমিও তো মনে করছি হঠাৎ যেতেও পারে জামাত ক্ষমতায়, যেতেও পারে, কিন্তু এটা ওনাদের ওই দোষে কিন্তু আসলে যাইতে পারে। আচ্ছা, এখন তাহলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাত কিন্তু অভিযোগ করছে এবং শঙ্কা প্রকাশ করছেন, এবং তারা সমালোচনা করেছেন যে দেশের সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের বিষয়ে, মানে দলীয় প্রশাসক নিয়োগ না দিলেও পারত কিনা বিএনপি। না দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আপনি স্বীকার হয়তো সাইফুল ভাই করবেন না, জামাত এবং এনসিপির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, ভিতরে মেঘনার ভিতরে এবং বাইরে, অর্থাৎ তারা যা দাবি করতো সেটা পূরণ হইতো। আপনারা যে বারবার এটা বলছেন যে ডক্টর ইউনূসের সাথে এবং জামাত এনসিপির সাথে খুব ভালো একটি সম্পর্ক ছিল, তাহলে নির্বাচনের প্রভাব পড়ল না কেন? না, নির্বাচনের প্রভাব কি, নির্বাচন যা হবার তাই হয়েছে। কিছু তো এদিক সেদিক হয়েছে, 2-4টে সিট এদিক সেদিক হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। ট্রফি তো আগেই তুলে দিয়ে আসছে লন্ডনে গিয়ে, সেটা তো লন্ডনের পরে তো আপনি ভুলে গেছেন। লন্ডনে গেছে যে ট্রফি যেখানে যাবে না না সরকার সেখানে যাবে। শোনেন, আমি কিন্তু বলেছি যে ইউনূসের ফাটাবাসের চিপায় বিএনপি আটকাইছে, কারণ বিএনপি সে আসার পরেও যদি কিন্তু তবে ছাড়া কোনো ইউনূস কথা বলে নাই। এই জন্য ফাটাবাসের চিপা বোঝেন, এখানে বলছি তো, বাঁশ ফেরে গাড়ায় লাগলে বানর এদিক দিয়ে লাভ দেয়, এদিকে লাভ দেয়, লাভ দেওয়ার পরে বেশি অন্ডকোষ আটকায় গেছে। তো বিএনপি খালি সবসময় ছাড় দিছে, অনেক স্কোপ ছিল আন্দোলন করা, সংগ্রাম করা, করে নাই, কারণ তারা খালি ইলেকশন চায়, ইলেকশন গেলেই জিতবে। এই কারণেই বলছি যে ইউনূস ধরেন আমাদের দেশে কি করছে, একটা পজিটিভ কাজ একটা উদাহরণ দিতে পারবেন? একটাও দিতে পারেন নাই। সে নির্বাচনটাও দিতে চায় নাই, নির্বাচনটা হতে বাধ্য হয়েছে, কিন্তু এই নির্বাচনটা ধরেন 18 মাস পরে, 6 মাস পরে যদি নির্বাচন দিত, ঠিক নেপালের মতো রেজাল্ট হতো, ঠিক নেপালের মতো রেজাল্ট হতো। আজকে আওয়ামী লীগ চিন্তা করতে হতো না, এখন তো আওয়ামী লীগ চিন্তা করতে হয়, চিন্তার বিষয় তো। সংসদে আইন করছে না, আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এটা করে কেউ বলেন? জি, আমি ফিরবো আপনার কাছে। ধরেন এখন জামাত এখন যদি আন্দোলনে যায়, আইন শৃঙ্খলা অবনতি ঘটে, ওনারা তো সংসদে বসে থেকে আইন করছে, ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ভালোই। জি, আমি ধন্যবাদ, আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে একটু আসতে চাই। ডিসেম্বরে যদি ভোট না দেয় তাহলে আন্দোলন গড়াবে রাজপথে, এমন হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। মানে আপনার কাছে কি মনে হয় যে ডিসেম্বরে নির্বাচন দিতে পারবে বিএনপি, অথবা তাদের বডি ল্যাঙ্গুয়েজে কি মনে হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন দেবে বিএনপি? লোকাল গভর্নমেন্টের এটা কোনটা এটা আমরা বুঝতেছি না, খুব সম্ভবত উপজেলা ভোট দিয়ে তারা বলছে, আর সিটি কর্পোরেশনও হতে পারে। এখন আমাদের সংবিধানে আর্টিকেল 59-এ বলা আছে, লোকাল গভর্নমেন্ট ইন এভরি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট অফ দ্য রিপাবলিক শ্যাল বি এন্ট্রাস্টেড টু দ্য বডিজ কম্পোজড অফ পার্সনস ইলেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। একদম ইলেক্টেড লোক দ্বারা লোকাল গভর্নমেন্ট। আপনি কিন্তু ওই এমপি প্রার্থী যে কোনো জায়গায় হতে পারবেন, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে গেলে আপনাকে ওই ইউনিয়ন পরিষদেরই বাসিন্দা হতে হবে। সেম ফর সিটি কর্পোরেশন। চিটাগাংয়ের কেউ এসে কিন্তু এখানকার ভোটার না হলে সে ঢাকায় পারবে না। লোকাল গভর্নমেন্ট কম্পোজ বাই লোকাল, এইটা একটা এক্সেপশন হলো যখন নতুন নতুন আইন করা হলো সিটি কর্পোরেশন, তখন বলা হলো যে সেখানে প্রশাসক থাকবে, কারণ একটা আইন করার পরে সেটা সীমানা নির্ধারণ হয়, সীমানা নির্ধারণ সংক্রান্ত করে ফাইনাল গেজেট হওয়ার পরে আর প্রশাসক থাকবে না। সেখানেও বলা আছে 90 দিনের একটা স্প্রিট বলা আছে। সেইটা ইউনূস গভর্নমেন্ট যখন আসলো, যেহেতু আগের সবাইকে বাদ দিতে হবে, তখন তারা বিশেষ পরিস্থিতিতে প্রশাসক দেয়া যাবে এইটা আনলো, যেই ধারাটা অন্য ধারাগুলোর সাথে কনফ্লিক্টিং, বিশেষ পরিস্থিতিতে প্রশাসক আনার বিধান নিয়ে আসলো।
সেই ধারাবাহিকতাই বর্তমান সরকার প্রশাসকদের দিচ্ছে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা সম্পূর্ণ ডেমোক্রেটিক স্পিরিটের বাইরে। এনসিপির এই দাবির সাথে আমি পরিপূর্ণ একমত। তবে এনসিপি আন্দোলন করতে পারবে জামাত ছাড়া, এটা আমার বিশ্বাস হয় না। এখন জামাতকে সহনীয় পারবে কিনা এটা কোয়েশ্চেনেবল, কারণ ইটস টু আর্লি। আর আন্দোলন কিন্তু বারবার হয় না, মানে আপনার ডাকে একবার আন্দোলন হয়েছে, আপনার ডাকে আরেকবার আন্দোলন হবে না, কারণ আপনি ওই ডাকের পরে যে কাজগুলো করেছেন সেটাতে জনগণ পুরোপুরি স্যাটিসফাই হতে পারেনি। মানে আপনি বলতে চাচ্ছেন যদি এখন কোনো আন্দোলনের ডাক দেয় এনসিপি অথবা জামাত, জনগণ সেই আন্দোলনের সাড়া দেবে না। সাধারণ জনগণ সেখানে সাড়া দেবে না। আওয়ামী লীগের লোকজন যদি যোগ দেয় তাহলে আন্দোলন সফল হতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শুধু এনসিপি দিয়ে হবে না। মানে আপনার কাছে এমনটা কেন মনে হয়? এটা মনে হচ্ছে বিকজ এনসিপি তো একটা 6টা বা 7টা আসনের একটা দল হয়ে গেছে। তারা জামাতের সাথে নেগোশিয়েট করেছে, জামাতের সাথে অ্যালায়েন্স করেছে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এত বড় একটা আন্দোলনের পরে তারা এককভাবে ভোট করার সাহস পায়নি, কারণ তারা বুঝে গেছে যে ভোটে এককভাবে গেলে তারা জিততে পারবে না। জামাত তাদেরকে অ্যাকোমোডেশন দিয়েছে, জামাতের কারণে তারা জয়লাভ করেছে। আন্দোলনও যদি জামাত করে তাহলে হবে। এখন জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে কিনা, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড তর্ক বিতর্ক হবে, কিন্তু কখনো আন্দোলন বা সংঘাতটা হবে না, কারণ তারা আসলে কখনোই শত্রুভাবাপন্ন দুটো দল না। অতীত ইতিহাস বলে তারা একসাথে ছিল, একসাথে আছে। আওয়ামী লীগ ব্যান করার ব্যাপারে তারা একসাথে আছে, জাতীয় পার্টিকে সংসদ থেকে বের করার ব্যাপারে যে ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং আমার সাইফুল ভাই বললেন, সেই ইঞ্জিনিয়ারিং জামাত, এনসিপি, বিএনপি এবং ইউনিস গভর্নমেন্ট মিলেই করেছে আমার ধারণা। সেখানে জামাত ভিক্টিমাইজড হয়েছে কিছুটা, তাদের আরও ভালো করার কথা ছিল। তারা ঢাকার সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্ট করেছে এইটার প্রতিফলন জাতীয় নির্বাচিত মানে হয়নি। ভোটের ইঞ্জিনিয়ারিং এ জামাত এবং For the এনসিপি first জড়িত time, ছিল, আপনি সেটা বলছেন? এটা আমার নিজস্ব অ্যানালাইসিস। ফর দ্য ফার্স্ট টাইম এই ভোটের পরে জামাত বলেছে ইঞ্জিনিয়ারিং হয়েছে কয়েক জায়গায় বা সব জায়গায়, এনসিপি বলেছে, বিএনপি যারা হেরে গেছে অনেকেই বলেছে, আমরা বলেছি। কেউ তো সুখী না একটা ইলেকশন নিয়ে, কারণ ইলেকশনটা তো আসলে ইনক্লুসিভ হয়নি। তাহলে এই যে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল তারা এইটা- কিভাবে বললেন, মানে তারা কি ম্যানেজ হয়ে গেছে? ইউরোপিয়ান ইউনিয়ন শো, ইউরোপিয়ান বাইরে থেকে ঘুরে ঘুরে কয় ঠিক আছে, এটা সাইফুল ভাই আপনি যেটা তার বলতে সামনে আসলে ঠিক কি, দিবেন নাকি? আপনি 18 সালের ভোট যখন হলো, 18 সালের ভোটটা হওয়ার পরে, ইউরোপিয়ান হয় নাই ঠিক মতো। 18 সালের ভোটের পরে ইউকের অ্যাম্বাসেডর গুলশান গুলশান ঘুরে বললো সুষ্ঠু ভোট হচ্ছে 18 সালের ভোটের পরে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব 12টার সময় বলছে ভোট সুষ্ঠু হচ্ছে। তো ভোটে যে কি হয় এটা তো আসলে ভোটের অনেক পরে বোঝা যায়, অনেক পরে। জি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি একদম 100% সুষ্ঠু ভোট হয়নি। তবে আমরা এই ভোটটা শেষ করে দিচ্ছি। এখানে বিএনপি যে অ্যাডভান্টেজটা পেয়েছে সেটা হচ্ছে বিএনপি একটা মধ্যপন্থী দল হিসাবে অনেকেই বিএনপিকে বেছে নিয়েছে, অনেকেই জামাতকে সেভাবে করে বেছে নিতে পারে নাই। যে জামাত আসতে যেটা বললেন শরিয়া আইন হবে, মেয়েরা বেরোতে পারবে না, অথবা পৃথিবীর অনেক দেশ ভাবছে বাংলাদেশ জঙ্গিবাদ হবে, যেটা পুরোপুরি সত্য না। জামাত এখনও ওই জায়গাটায় নিজেকে নিতে পারে নাই যে এতগুলো স্টেক হোল্ডার তার উপর কনফিডেন্স আসবে। এটা জামাতেরও দুর্ভাগ্য। বাট 70টা আসন পেয়েছে এই ভোটে জামাত ফর দ্য ফার্স্ট টাইম স্বাধীন বাংলাদেশে, এটাও তো বিশাল ব্যাপার। বিরোধী দল হয়েছে, এটাও তো বিশাল ব্যাপার। তো এখন সামনের দিনগুলোতে জামাতের ভূমিকা প্রমাণ করবে তারা কতটা মেইন স্ট্রিম হয়। তবে আমি খুব ক্যাটেগরিক্যালি বলি, যা লাহু তাই কদু, যা বিএনপি তাই জামাত তাই এনসিপি, এখানে কোনো রিয়েল সরকারি দল বিরোধী দল হবে না। যে অভিযোগটা জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সেই অভিযোগটা অলরেডি আমি মনে করি প্রমাণিত হয়ে মানে সংসদে সেটি আপনি দেখেছেন? সংসদে, রাজপথে, সব জায়গায়। তাহলে এই যে সংসদের একজন সদস্য রুমিন ফারহানা তিনি বলেছেন যে এই সংসদ আমরা এবং মামুরা মিলেই চালাচ্ছে, আপনিও কি তার সাথে একমত কিনা? না, মানে ঐতিহাসিকভাবে তো আপনি দেখবেন 2001, 2006, 2008, 14, 18, 24 এবং তার আগে 91 জামাত বিএনপি এত ইন্ট্রিকেটলি ইন্টারওভেন, এটা দুটো আলাদা সত্তা ভাবাই তো কঠিন। একটা জোট তো, আমি যেটা আপনার টকশোতে বলেছি, আজকের ভোটে যদি আওয়ামী লীগ ভোটে আসে তাহলে কি জামাত বিএনপি আলাদা ভোট করবে? হাইলি সাসপিসিয়াস। আওয়ামী লীগ নাই তাই আলাদা ভোট করেছে, আওয়ামী লীগ থাকলে আলাদা ভোট করতো না। ঠিক এইভাবে আর্টিফিশিয়াল বিরোধী দল আসলে হয় না। মানে তাহলে অতীতের যে সংসদে আপনাদের সাথে এবং আওয়ামী লীগের যেই একটি ছিল, প্রচলন ছিল যে আপনারা এবং কথিত বিরোধী দল, জাতীয় পার্টিকে বলা হতো যে কথিত পুতুল বিরোধী দল, এমন কথাও কিন্তু বলা হচ্ছে। তাহলে এখন জামাতকেও তাহলে পুতুল বিরোধী দল আপনারা সেভাবে দেখছেন? না, পুতুল বলবো না, জামাত অবশ্যই চেষ্টা করছে। কয়েকটা প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে জামাতের ম্যাক্সিমাম এমপি ফার্স্ট টাইম এমপি।
3-4 জন বাদ দিলে বা সংখ্যাটা, তো স্বাভাবিক তাদেরও বুঝতে সময় লাগছে। দ্বিতীয় হচ্ছে তারা 17 বছর একসাথে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, দুইটাই নির্যাতিত গ্রুপ, আওয়ামী লীগ বিএনপিও জামাতও, দুটো নির্যাতিত গ্রুপ কিভাবে একজন আরেকজনকে গালিগালাজ করবে বা কিভাবে রিয়েল অপোজিশন হবে। তৃতীয় প্রবলেম হচ্ছে জামাতে আমির সাহেব ভালো মানুষ, অল পার্টি তার অ্যাকসেপ্টেন্স সফট, উনি ঠিক হার্ডকোর বিরোধী দল যা আমরা বুঝি তা না, সে সাউদ্দিন সাহেব বলেছে। চতুর্থ প্রবলেম হচ্ছে যেহেতু জামাত একটা ক্যাডার ভিত্তিক দল, এটার মধ্যে ওপেননেসের সুযোগটা কম, স্বতঃস্ফূর্তভাবে সংসদ হওয়ার প্র্যাকটিসটা ওখানে কম, আর 17 বছর বাইরে থাকার কারণে ন্যাচারালি প্র্যাকটিসটাও তাদের হয়নি। সব মিলিয়ে আমি মনে করি বিরোধী দল সংসদে দুর্বল বিরোধী দল নিয়ে এই সরকারকে বেঁধে ফেলা, দায়বদ্ধ করা খুব কঠিন কাজ। আমাদের একটা জিনিস শেষ করে দিচ্ছি, আমাদের বিরুদ্ধে অভিযোগ যেটা আছে, আমরা আন্দোলন করিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, আর ভোটে অংশগ্রহণ করেছি, কিন্তু সংসদে কিন্তু আমরা হেন বিষয় নেই যেটা নিয়ে আমরা বলি নাই। ব্যাংক লুট থেকে শুরু করে ইভেন যুদ্ধাপরাধীর বিচারও আমরা বলেছি, মানে বলার ইলেকশন নিয়ে দরকার ছিল তাই বলেছে যে না, বলার বেশি কিছু করার আসলে ছিল না। আজকে আপনি বলবেন জামাত ইসলামী বলার বাইরে কি করবে, দেখি আমরা কিচ্ছু করবে না, বলবেই, সেই বলাটাও কিন্তু আমাদের থেকে কম বলছে। তো তারা কিন্তু আবার রাজপথে আন্দোলন কিন্তু তারা করছে, কিন্তু রাজপথে আমরা কিন্তু আপনাদের তেমন রাজপথে দেখিনি তাদের রাজপথে। প্রেজেন্স আছে, তাদের সংগঠন খুব স্ট্রং, রাজপথে আন্দোলন তারা বিএনপির বিরুদ্ধে করবে এটা পলিটিক্যালি আমার মনে হয় না, কিন্তু ভিজিবিলিটি দেখাবে, জনসমাগম দেখাবে, মিছিল হবে, এটা হবে, কিন্তু সরকার পতনের আন্দোলন সেটা জামাত মানে করবে না। সরকার পতনের আন্দোলন আসলে এখন কেন করা হয়? মানে মাত্র 2.5 বছর একটি সরকার। যখন আপনার দাবিটা মানা হবে না তখন আপনি কি করবেন? এক পর্যায়ে কিন্তু সরকার পতনেরই করবেন, সেটা জামাত করবে না, এনসিপিও করবে না। মানে সরকারকে চাপ দিতে পারবে না সরকারের রাজপথের আন্দোলনে, আলটিমেট চাপটা সরকার অনুভব করবে না। করবে না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব সাইফুর রহমান, আসতে চাই আপনার কাছে। আপনি একটি কথা বলেছেন যে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড হলে জামায়াত অবশ্যই তার প্রতিবাদ করবে, এমন কথা কিন্তু গতকালকে জামায়াতের আমির তিনিও কিন্তু বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে 1.5 মাসের সংসদে আপনারা এই মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিন্তু কোনো কথা বলেননি, অথবা তেমন কোনো প্রতিবাদও কিন্তু অথবা আলোচনাও কিন্তু করেননি সংসদে। ধন্যবাদ আপনাকে। আমি এই আলোচনায় যাওয়ার আগে একটু আমাদের শামীম পাটোয়ারি ভাই যে কথা বলছেন, জামাত ইসলামীকে এই জাতীয় পার্টির মতো অথবা এরকম একটা বিরোধী দল হয়তো উনি আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। আমি এক্ষেত্রে শুধু এতটুকু বলবো, জামাত ইসলামীর ইতিহাস কিন্তু একটা জামাতের একটা প্রিন্সিপাল, যেখানে অন্যায় হবে সেখানে কিন্তু প্রতিবাদ হবে। আপনারা দেখেন বিএনপির সাথে একত্রে থাকার পরেও বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুতে জামাত কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই ইতিহাসটা তারা আছে। আওয়ামী লীগের সাথে একত্রে তাদের সব মুভমেন্ট হওয়ার পরেও আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলামী বিএনপির সাথে একাকার হয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। তো জামাত ইসলামী এমন একটা রাজনৈতিক দল, এইটা দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, যখন যেখানে প্রয়োজন হবে দেখবেন তারা কিভাবে জ্বলসে উঠে, টাইম উলছে, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। শুধুমাত্র জামাত ইসলামী হয়তো মানুষ এই ব্লেমটা দিতে পারে যে ক্ষমতা যাওয়ার আগে, বিরোধী দলে বসার আগেই তারা আন্দোলন শুরু করছে। যেমন শেখ হাসিনা একসময় বলছিল, যখনই সে অপোজিশন হয়ে গেছে তখন তার প্রথম একটা বক্তব্য ছিল, পাটোয়ারি ভাইয়ের মনে আছে কিনা, গামছা ফইরা নাইম্যা পড়ো। দেখেন, গামছা বাইদা নাইম্যা পড়ো, এই গামছা বাইদা নাইম্যা পড়ো রাজনীতি জামাত ইসলামী করে না। এই কারণে জামাত ইসলামীর আমির দেখে শুনে কথাবার্তাগুলো বলছে। আমরা আশা করছি সময়ের ব্যবধানে উনি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। আপনি যেটা বলছিলেন যে বাণিজ্য চুক্তির ব্যাপারে, আসলে বাণিজ্য চুক্তিটা জামাত ইসলামী কেন এই বিষয়ে কথা বলছে না, জামাত ইসলামী বা কেন এই বিষয়ে তাদের বক্তব্য না। আমি বাণিজ্য চুক্তিটা নিয়ে যতটুকু দেখেছি, এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে 9 ফেব্রুয়ারি 2026-এ। এটা ছিল যে শুল্ক ও কোটা সংক্রান্ত চুক্তি। এই চুক্তিতে বাংলাদেশি পণ্যগুলো 37% থেকে কমিয়ে 19% তারা, কিন্তু সেটা তো তখন 20% ছিল। আচ্ছা শুনেন, আমি বলছি। তো এখন এই বিষয় নিয়ে যখন এই চুক্তির প্রক্রিয়ার সাথে তো জামাত ইসলামী কোনোভাবে সম্পৃক্ত ছিল না। এখন হয়তো আপনারা বলবেন তাহলে জামাত ইসলামী এই সরকারটাকে সহযোগিতা করেছে, তাদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করেছে। জামাতের আমির স্পেসিফিক্যালি যদি নোটিফাই হয় তাকে এই পয়েন্টে, এই ভিত্তিতে এই চুক্তিগুলো হবে। আসলে আপনি দেখুন আমাদের দেশে যে চুক্তি যেগুলো হয়, আমি তো আমাদের বর্তমান স্পিকারের সাথে একবার একটা সেমিনার করেছিলাম।
উনি ওই সেমিনারে একটা তথ্য দিয়েছিলেন। ভারতে যখন উনি একটা চুক্তির জন্য গিয়েছিল, সেটা ছিল যে নদী ভাঙ্গার যে সংক্রান্ত বিষয় ছিল, যে এখানে ভাঙ্গে ওখানে গড়ে, কে কোনটা পাবে, এই বিষয়ে একটা চুক্তি যখন ইন্ডিয়াতে তারা তৈরি করে সরকারি কর্মকর্তারা ওনার সামনে প্লেস করছিল, উনি চুক্তির আগেই যখন দেখলো যে আমাদের এই অঞ্চল থেকে যেটা ভাঙ্গে ভারতে উঠবে সেটা কিন্তু ভারত মালিকানা হবে, ভারতের যেটা ভেঙে বাংলাদেশে আসবে সেটাতে বাংলাদেশ ক্লেম করতে পারবে না, ও চুক্তিতে ছিল। এই হাফিজ সাহেব, যিনি আমাদের আজকের স্পিকার, আমি তাকে থ্যাঙ্কস দিই, উনি তখন এই যে মন্ত্রী ছিলেন, তিনি সাথে সাথে তিনি বললেন যে এই চুক্তি কীভাবে ড্রাফট করেছে। তখন আমাদের যে সচিব যারা ছিল তাদেরকে উনি ডেকে বলছেন যে আমি এই মিটিংয়ে যাব না, এই চুক্তি স্বাক্ষর হবে না। উনি সেটা না করে কিন্তু চলে আসছেন। আজকে যারা ওখানে দায়িত্বে ছিলেন, এটা ছিল তো তাদের রেসপন্সিবিলিটি। এখানে জামাত ইসলামীর কোনো সম্পৃক্ততার কোনো সুযোগ নেই, তাদেরকে জানানো হয় নাই। অন্তর্বর্তী সরকারের এখন আমি উপদেষ্টা কিন্তু বলেছেন যে জামাতের সাথে আলোচনা করা হয়েছে, এখন আমি কিন্তু বলেছেন, কিন্তু আপনারা তারপরে কেন অস্বীকার করছেন? সেটাই আমরা বলছি যে আসলে কি আলোচনা হয়েছে। আপনি যদি বলেন যে বাংলাদেশের এই শুল্ক আমেরিকাতে কমিয়ে দেওয়া হবে, এই সংক্রান্ত যদি একটা চুক্তি হয়, জামাত ইসলামী নীতিগতভাবে বিরোধিতা করবে না, যেহেতু এটা ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট। এরকম চুক্তি বাংলাদেশের সাথে কিন্তু এই অন্যান্য রাষ্ট্রের সাথে আছে, বর্ডার চুক্তি আছে ভারতের সাথে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই চুক্তির কিছু কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করা হয়েছে? কোনোটাই আমি বলবো না সেভাবে। চুক্তির আলোচনার বিষয় হলে এটা সাবজেক্ট ম্যাটার দিতে হবে, চুক্তির কপি সরবরাহ করতে হবে, দেন জামাত ইসলামের ওপিনিয়ন নিতে হবে। আর জামাত ইসলামের আমির কিন্তু এককভাবে এরকম কোনো ওপিনিয়ন দেন না। এটা কিন্তু দেওয়ার আগে উনি একটা নির্বাহীতে পেশ করেন, জামাতের বিশেষজ্ঞদের সাথে কথা বলেন, দেন সেখানে দেয়া হয়। এই জন্য আমি বলছি, জামাতকে যদি এই বিষয়ে আপনি সম্পৃক্ত করতে চান, নোটিফাই করতে চান, আপনাকে প্রপারলি বলতে হবে কিভাবে দিয়েছি, কিভাবে দেওয়া হয়েছে। আপনার সাথে আমার কথা হলো, আপনি বললেন যে আমরা ওয়েলফেয়ার স্টেট হিসাবে এই কাজগুলো করতে চাই, আমরা বলছি ভালো, এগিয়ে যান। তো এরকম পজিটিভ কনসেন্ট, মানে কোনো আলোচনা হতে এমন কিছু বলেছিলেন কিনা তখন? এটা তো আসলে স্পেসিফিক পার্সন হলো আমিরে জামাত। আসলে ওর সাথে কি কথা হয়েছে, তাকে কি প্রশ্ন করা হয়েছে, কতটুকু হয়েছে, এটা উনি ছাড়া কিন্তু আমরা কেউ বলতে পারবো না। উনি যেটুকু বলেছে ওইটার উপর আমাদেরকে ধরে নিয়ে সামনে আগাতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই, একটু সীমান্ত বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। ঘাস খেয়ে হলেও সীমান্ত রক্ষায় অস্ত্র বানাও। এখন আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনি কাদের বিরুদ্ধে আসলে অস্ত্র বানাবেন? প্রতিবেশীর বিরুদ্ধে, যে প্রতিবেশী অনেক শক্তিশালী, এবং প্রতিবেশীকে আপনি ভারতকে বন্ধু না ভাবলেও আপনি ভারতকে প্রতিবেশী হিসেবে ভাবতে পারেন। আপনি এই প্রতিবেশীর সাথে বৈরিতা করে চলতে পারবেন কিনা, বা এই প্রতিবেশীর সাথে বৈরিতা করে বাংলাদেশ তার ঠিক আছে, আমি গতিতে চলতে পারবে কিনা? পাটোয়ারি ভাইয়ের একটা কথা শুধু বলে নেই, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির মন্ত্রীও ছিল, এমপিও ছিল। জাতীয় পার্টি বলে আমরা বিরোধী দল, আবার সিট ভাগাভাগি করে। জামাত বিএনপির সাথে কিন্তু এটা করে নাই, একসাথে চলছে, এটা ঠিক আছে। এই জন্যে পাটোয়ারি ভাইদের কথা বলার মুখ নাই। ওনারা বিরোধী দল না সরকারি দল? আগে শুনছি না যে অর্ধেক পানিতে একজন বক্তৃতা দিতেছে মৌলানা, গাছ থেকে যদি পাতা পড়ে তাহলে যদি অর্ধেক নদীতে পড়ে আর অর্ধেক যদি শুকনায় পড়ে, উপরে পড়লে বাঘ, নিচে পড়লে কুমির। তো তখন কয়েছে এই এর বাড়ি নোয়াখালী, আমি আর বক্তৃতা দেব না। পাটোয়ারি ভাইদের ওই অবস্থা। মন্ত্রী থেকে সিট ভাগাভাগি, ইলেকশন আগে সিট ভাগাভাগি নিয়ে কত দরবার। হ্যাঁ, তো সুতরাং এক না। জামাতে ইসলাম হয় কি ইস্যু ভিত্তিক উল্টে যায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার আমলে কি ধ্বংসযজ্ঞ হয়েছে দেশের ভিতরে, আওয়ামী লীগের সাথে করছে তো। এবং 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, ওই নির্বাচন যদি আপনি সংবিধান অনুযায়ী দেখেন তাহলে বৈধ না। কিন্তু সীমান্ত বিষয়, আমি সীমান্ত বিষয় মানে যে সীমান্তে হলেও সীমান্তে রক্ষা অস্ত্র বানাতে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মাফ করে দেন, এইরকম কথা বেফাস কথা বলে। তার ম্যাচুরিটি নাই, তার কথা নিয়ে আলোচনা করে তার গুরুত্ব বাড়াতে চাই না। কিন্তু আমি মনে করি ট্রাম্পের বিকল্প জুনিয়র ট্রাম্প হলো শুভেন্দু অধিকারী। সে বলছে যে আপনার কলকাতা মডেলে আপনার পুশ ইন করা হবে, মানে পাঠাইতে হবে। 1950 সালে আপনার ওই আসাম থেকে ব্রিটিশ আইনের বদলতে বাংলাভাষী বাঙালি হলেই খেলাও, সব রাতে দিনে সব পুশব্যাক করছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো ওই মডেলে সে করবে এবং সে তার কাটা বেড়া দিচ্ছে।
আমার বক্তব্য হলো একটাই, শোনেন, শুভেন্দু অধিকারী হচ্ছে, তার মা বরিশালের, আমার নাম লিখলাম এই দেখুন, তার মার নাম হলো গায়ত্রী ভট্টাচার্য, বাবা স্কুল শিক্ষক, তার আদি বাস হচ্ছে বরিশালের আগলঝরা উপজেলার বাটাজোর গ্রামে। তো তাকে তো আগে পুশব্যাক করা দরকার। আসতে কন ওই মুখ্যমন্ত্রীকে, ও তো বাংলাদেশ থেকে গেছে না, 1900 সে গেছে তো সাল আছে তো 1960 সালে, 1950 সালে এই পুশব্যাক আইন করছিল ব্রিটিশ, সেটার উপর ভর করে তো পুশব্যাক করে। তো তাহলে তো সে বাংলাদেশি, সে এখন ওখানে যা বিজেপি করে ইন্ডিয়া। আবার দেখেন কি আশ্চর্য, এই লোক তো ট্রাম্পের সব পাগল, সে কিন্তু মমতা ব্যানার্জির ডান হাত ছিল, উল্টে যা বিজেপিতে ইলেকশন করে তার সিটে ইলেকশন করে জিতে গেছে। হ্যাঁ, এখন সে কয় আমরা ওই আসাম মডেলে পুশ ইন করবে, পুশব্যাক আর কি, পুশব্যাক করবে। তো তার তো তার মা বাবা বেঁচে আছে কিনা জানি না, তো তার বাড়ির ঠিকানা দিলাম, তো সে তো বাংলাদেশি, তাকে আগে পুশব্যাক করুক, তারে আমরা ট্রেনে আনবো যে তুমি আসো বাংলাদেশে, তুমি আসো, তোমাকে থাকার জায়গায় দেবো, তোমার বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঢাকা শহরে রাখবো, আমার বাসায় আসুক, আমি এক রুম দেবো ওকে, অসুবিধা কি? মুখ্যমন্ত্রী তো হয়ে গেছে। কিন্তু তার সমস্যা একটাই, আমি আশ্রয় দেব, মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ লোক ছিল, বেইমানি করছে, হ্যাঁ, আবার আমার সাথে বেইমানি করে কিনা সেটাও আবার হিসাব করতে হবে। তো আমার বাসায় থাকার জায়গা দেবো, দেখা গেল ও যে মাথা গরম করতেছে, যাইছে তাই তার কাটা বেড়া দেবো, এই দেবে। তো বলেন আমেরিকার সাথে আপনার এই যে মেক্সিকোর যে বর্ডার, সেখানে ট্রাম্প বলছিল না যে মেক্সিকোর থেকে মাদক টাদক সব কিছু যায় আমেরিকায়, বলছে যে আমি জিতলে ওয়াল তুলে দেবো, বলছে না? কিন্তু একটা বর্ডারে হত্যা দেখেন। কিন্তু আমরা দেখেছি যে বিজেপি জয়লাভ করার ঠিক কয়েকদিন পরে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যাকাণ্ড, গত পরশুদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার 3 জন হত্যাকাণ্ড। আমার বক্তব্য হলো যে তারা বলে যে গরু চোর, আরে গরু 300 কিলোমিটার ভিতর থেকে আসে, এটা কি বাংলাদেশিরা নিয়ে আসে? তখন ধরো না কেন, তারে গুলি করো না কেন? আর বাংলাদেশের গরু একটা হাঁটে ওই দিক যায়, তা ফিরে আনার সময় ধরেন ইন্ডিয়ার গরু নিয়ে আইছে, তোমার তো 300 কিলোমিটার দূর থেকে আইছে, তখন তুমি চোখে দেখো নাই, তুমি ঠেকাও না তোমার লোক। তারপর এই জন্য আমি বলি যে বর্ডারে, পৃথিবীর ভিতরে সবচাইতে অশান্ত বর্ডার হচ্ছে ভারত বাংলাদেশ, মনে রাখেন। যদিও ভারত যেহেতু 3 ভাগ বেষ্টিত, কিন্তু ভারতকে বুঝতে হবে যে এও, আমি বলতেছি যে এই শুভেন্দু অধিকারী যা বলতেছে এটা নাও হতে পারে, যে এটা বলার জন্য বলা, হয়তো বিজেপি বলাচ্ছে, কারণ শেখ হাসিনা 30টা সমঝোতা এবং চুক্তি স্বাক্ষর করে গেছে, সব ভারতের অনুকূলে, ওইগুলো যাতে সরকারকে বাধ্য করতে পারা যায় এই জন্য চাপে রাখছে আমার অনুমান। ধরেন আমি অনেক পত্রিকায় দিয়েছি, তো ট্রানজিট ইউনিটারিলি ভারত বাতিল করে দিছে, কিন্তু ট্রানজিট নামে করিডোর দিছিল শেখ হাসিনা সর্বশেষ চুক্তিতে। আমি লিখছি ট্রানজিট বাতিল, করিডোরের কি হলো? কেউ ছাপে না, কেউ ছাপে না, কোনো পত্রিকায়, কয়েক পত্রিকায় দিয়েছি, কেউ ছাপে না, কারণ এটা ইন্ডিয়ার বিরুদ্ধে যায়। হ্যাঁ, এই জন্য 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো এখনো তো করিডোর চুক্তি আছে, এগুলো তো কারণ করিডোর চুক্তি দিয়ে 7 সিস্টারে যাবে না, তো ওখানে তো। শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে আগামী 45 দিনের মধ্যে তিনি সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে তার সীমানায় লোহার বেড়া, এই কাঁটাতারের বেড়া যখন দেয়া হবে, সীমান্ত হত্যা বন্ধ হবে কিনা? আমরা কিন্তু অতীতে দেখেছি যে সীমান্ত হত্যা দিনকে দিন বেড়েই চলেছে, এই সরকার সেটা বন্ধ করতে পারবে কিনা? তা বন্ধ সহজে হবে না, এটা তাদের রোগ। সীমান্ত আপনি ধরেন একজন বাংলাদেশি গেল, গরু নিয়ে আসলো বা গরু চুরি করে আনলো, তোমার দেশ থেকে আসে, তুমি ঠেকাও না কেন? তাদের হাতে, বিএসএফ এর হাতে এখন লাঠি থাকা উচিত, তারে গ্রেপ্তার করেন, বিচার করেন, সমস্যা নাই। হত্যা করবেন কেন? হত্যা করলে তার ফেলানি হত্যা করছে না, তার কাটা ঝুলতেছে না, সে ওই তার কাটা দিয়ে আসতে আজ পর্যন্ত বিচার করছে? ভারত বিচার করছে, গুলি করে মারতেছে, তার বিচার নাই, কোনো ইয়ে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিবাদ করছে, ধরেন আমরাও প্রতিবাদ করতেছি। আমার কথা হচ্ছে তার কাটা বেড়া যদি তার সীমানার ভিতরে দেয়, নোম্যান জোনের বাইরে তার সীমানায় দেয়, এরকম অনেক দেশে আছে তার কাটার বেড়া, অনেক দেশে আছে, হ্যাঁ দিতে পারে, সমস্যা নেই। কিন্তু মানুষ মারবে কেন? মানুষ মারবে, মানুষ মারলে
সে খুনি, তার তো বিচার হওয়া উচিত। বিচার করে না, আমাদের সরকার বিচার করে না, কি করবেন আপনি? এখন শুভেন্দু অধিকারকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, জি, লোক পাঠাইলে তাকে নিয়ে আসতে আমি হবে। ফিরবো আপনার কাছে। জনাব শামীম হায়দার পাটোয়ারি, একটু আসতে চাই আপনার কাছে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। এই যে উপদেষ্টারা বলছে যে রাজনৈতিক দলগুলো জানে এবং রাজনৈতিক দলগুলো বলছে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি, মানে আসলে ঘটনাটা কি? আমার ধারণা রাজনৈতিক দলগুলো এই বিষয়টি জানে, এটা আপনার টকশোতেই বলেছি, কারণ খলিল সাহেবকে আবার মিনিস্টার করা হয়েছে, ইটস এ কন্টিনিউশন। জামাতের আমির বলেছেন যে উনি জানতেন না। ঠিক আছে, তাহলে এখন সংসদে জামাত এটার বিরুদ্ধে দাঁড়াক, প্রস্তাব নিয়ে আসুক, আলোচনা হোক। যদি সেটা না করে তাহলে ধরেই নিতে হবে আপনি জানতেন, অথবা আপনি এটাকে সায় দিলেন। আসলে চুক্তি বিষয়ে আমরা আলোচনাও করিনি, আমরা জানিও না চুক্তির ভিতরে কী আছে। এটা নিয়ে জেনুইন আলোচনা হওয়া প্রয়োজন, এটার মধ্যে রাষ্ট্রবিরোধী কী কী আছে। আরেকটা হচ্ছে, এটার কারণে অনেক দেশ আমাদের উপর কিছুটা রুষ্ট হচ্ছে, বাণিজ্যিক সম্পর্কে ঘাটতি করবে। যেটা আজিজ ভাই বললেন শুভেন্দুকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, ওটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা আছে জৈন, বুদ্ধ, হিন্দু হলে সে থাকতে পারবে, কিন্তু মুসলমান হইলে 1971-এর পরে আসলে থাকতে পারবে না। এটা হচ্ছে মুসলমান শব্দটা ওখানে দিয়ে দিয়েছে তারা। সেটা খুবই হার্শ ল এবং খুবই বাংলাভাষী হিন্দু, বাংলাভাষী হিন্দু, হ্যাঁ বাংলাভাষী মুসলমান। তো এইটা খুবই খুবই ক্রাইসিস হতে পারে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট কোনো পুশ-টুসের দরকার নাই, কোনো রিফিউজি ক্রাইসিস দরকার নাই। যখন আপনার একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মুসলমানরা ওখানে বি ক্যাটাগরি সিটিজেন হয়ে যাবে, সেটা অলরেডি 1.5 কোটি হয়ে গেছে, তারা অটোমেটিক্যালি নিয়ারেস্ট কান্ট্রিতে সুইচ করবে। এটা অটোমেটিক, এটা আপনি কিন্তু কোনো কাঁটাতারের বেড়া থাকলেও দেখা যাবে তারা বিভিন্নভাবে ঢুকে পড়বে। স্পিল ওভার ইফেক্ট যেটা বলে, এটা হবে, সেটা হচ্ছেও হয়তো বা, সেটা খুব ডেঞ্জারাস। এর বাইরে শুভেন্দু এসে যা যা বলেছে উনি এটা বাস্তবায়ন করবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা ভোটের জন্য বলেছে, এটা ভোটের জন্য তাকে বলতে হয়েছে। আমরা তো দেখেছি যে ভোটের আগে তিনি কিন্তু বাংলাদেশকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বাংলাদেশকে গাজা বানিয়ে দিবেন এমন কথাও কিন্তু বলেছেন। অপারেশন সিন্দুরের কথাও কিন্তু বারবার তিনি মনে করিয়ে দিয়েছেন। তার এই নির্বাচনের জয়লাভের মধ্য দিয়ে সীমান্তে যে রাজনীতি, সেই রাজনীতিতে এক ধরনের পরিবর্তন আসবে কিনা, অথবা এখন যে সরকার আছে সেই সরকারকে তিনি চাপে রাখতে পারবে কিনা, দেখুন, চাপ দেবে কিনা। পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, আমাদের ক্যালকাটার সাথে তো কোনো কথা হবে না, আমাদের কথা হবে সরাসরি দিল্লির সাথে। ভারতের একটা প্রদেশে কি হচ্ছে এটা নিয়ে আমরা খুব কনসার্ন হওয়ার কিছু নাই। কিন্তু সে প্রদেশ তো আপনার আমাদের না, এটা সীমান্তের সাথে, এটা একটা সীমান্তের সাথে আরও অনেক প্রদেশ আছে, হ্যাঁ এটা একটা সমস্যা। আর একটা সমস্যা ঘটেছে বাংলাদেশে, যদিও এটা আমাদের বলা ঠিক না। কেন বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে ঘটলো বা কিছু ভোট বেশি পেল? একটা তো তারা অনেক মুসলমানকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, আর হচ্ছে চিন্ময় দাশগুপ্ত মহাপ্রভু এখনও জেলে আছে, যেটা ফরহাদ মাজার বলেছেন। চিন্ময় দাশগুপ্ত মহাপ্রভু একসময় ইসকন সদস্য ছিলেন, আচারনিষ্ঠ হিন্দু। উনি যখন জেলে আছেন অনেক দিন ধরে, প্রথমে তার মামলা ছিল পতাকা অবমাননার মামলা, পরে তাকে মার্ডার কেসে দেওয়া হয়েছে। যখন মার্ডার হয়েছে তখন উনি জেলে থাকা অবস্থায় ওনাকে একটা মার্ডার কেসে দেওয়া হয়েছে। এই মহাপ্রভু যতদিন জেলে থাকবে ততদিন ভারতে হিন্দুত্বরা বক্তব্য দিতে পারবে যে বাংলাদেশে একজন মহাপ্রভুকে জেলে রাখা হয়েছে এবং বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, মিনি পাকিস্তান হয়ে। এর আগেও বলা হতো, ইন্ডিয়ান পার্লামেন্টও বলা হতো যে বাংলাদেশ মিনি পাকিস্তান হয়ে যাচ্ছে। এখন তো বলা হচ্ছে যে বাংলাদেশ আর বাংলাদেশ মানে আমাদের হাতে নেই, এটা আমেরিকার হাতে চলে না গেছে। না, বাংলাদেশের হাতে আছে, এদেশের মানুষ, দেশ আমাদের হাতে নেই। ফরহাদ মাজার কিন্তু এমন একটি মন্তব্য, এটা আমি মনে করি যে যখনই একটা বৌরে উপদেষ্টা রাখে আর হ্যাঁ সে উল্টা কথা ভাই, যখন একটা স্যাটেলাইট কান্ট্রি বাংলাদেশ হয়ে যায়, মানে আন্দোলনের পরে দেখুন আওয়ামী লীগের পতন তো আমাদের অর্গানিক্যালি অনেক আগে ঘটানো উচিত ছিল, আমরা সবাই মিলে এটা পারি নাই, আমাদেরও দায় আছে, জাতীয় পার্টির দায় আছে। যেটা আওয়ামী লীগের পতন যখন ঘটলো সেখানে তো অবশ্যই বিশ্বের অনেক সুপার পাওয়ার ইনভলভমেন্ট ছিল, থাকতেই হবে। যারা ইনভলভমেন্ট ছিল তারা পরবর্তীতে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে। এই জন্যই আমরা বলি আমাদের 4-5টা দল একসাথে বসে রাষ্ট্রীয় স্বার্থ সিদ্ধান্ত নিতে হবে। এইটা আমি অমুক দেশের দালাল, আমি অমুক দেশের দালাল, আমি অমুক দেশের রিপ্রেজেন্টেটিভ, আমি তো আমার দেশের পারপাস সার্ভ করব না, আমাকে আমার পারপাস, দেশের পারপাস দেখতে হবে। সেইটার জন্য শেষ করে দিচ্ছি, সেইটার জন্য আমরা দেখলাম না কোনো সিনিয়র পলিটিশিয়ান এই উদ্যোগটা আজ পর্যন্ত নিয়েছে। জি, জনাব শামীম হায়দার পাটোয়ারি, একটি ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, একটু বুঝতে চাই আপনার কাছে। সম্প্রতি ঢাকা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে। এর আগে কিন্তু অন্যান্য আইনজীবীদের যে সংগঠন সেখানকার নির্বাচন হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে সেই নির্বাচনে আওয়ামীপন্থী যে আইনজীবী আছেন তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, মনোনয়নপত্র অনেক জায়গায় তুলতে দেওয়া হয়নি। তো এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা ইংল্যান্ড অ্যান্ড
ওয়েলস ল সোসাইটি তারা উদ্বেগ প্রকাশ করেছে। এবং আমি যদি একটু বলি যে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও কিন্তু এই বিষয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে আইনের শাসনের জন্য এটি হুমকি। আইনজীবীদের নির্বাচনে যদি বিতর্কিত হয় তাহলে সেখানে আসলে ন্যায় বিচার কিভাবে হবে? যে আমার সাইফুল ভাই এখানে আছেন, আসলে আওয়ামী লীগের আমলের শেষের দিকে তো সুপ্রিম কোর্ট বার ঢাকা বার নির্বাচনে অনিয়ম হয়েছিল এবং আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল তো জেলেও ছিলেন, আরও অনেকেই নির্যাতনের শিকার হয়েছিলেন। এটা শেষের দিকের ভোটগুলো, তবে তখনও কিন্তু জামাতপন্থী বা বিএনপিপন্থী লোকজন নির্বাচন করতে পেরেছে, নির্বাচন করতে পারেনি এমনটা বাধা হয়নি। তো আমরা সেখান থেকে এখন আরেক ধাপ নামলাম যে একটা সার্টেন গ্রুপ ইলেকশনই করতে পারবে না। তো যারা বাতিল হয়েছে আমি জানি না তারা আওয়ামী লীগের কে কোন পদে ছিল, 40 জন কি আওয়ামী লীগের পদে ছিল? অবশ্যই না। আমি একটু যদি গাজীপুর জেলা আইনজীবী সমিতির একটি ঘটনা আপনাকে দেখাই, সেখানে যিনি নির্বাচন কমিশনার ছিলেন তাকে একটি ভিডিও বার্তা আমরা দেখেছি যে তিনি বলছেন যে আওয়ামী ব্যানারে যারা যুক্ত ছিলেন তাদেরকে মনোনয়নপত্র দেয়া হবে না এবং তারা কোথাও নির্বাচন করতে পারবে না, এমন একটি মন্তব্য কিন্তু তিনি করেছেন। মানে আওয়ামী পন্থীদের প্রতি আসলে ভয় কেন এবং মানে কিসের ভিত্তিতে তারা আসলে কেন দিচ্ছেন? স্বতন্ত্র প্রার্থী তারা, তাদেরকেও কিন্তু মনোনয়নপত্র তুলতে দেয়া হচ্ছে না, নির্বাচন তো অনেক জি আমরা এটা শুনেছি। এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং আইনজীবীর মহান পেশার সাথে সামঞ্জস্যপূর্ণ না, এবং জামাত ইসলামের উচিত এই বিষয়ে প্রতিবাদ করা, কারণ তারা কিন্তু ভোটার হিসেবে আছে, তারা ভোট দিতে পারবে কিন্তু ভোট করতে পারবে না। তারা সদস্য আছে, তার সদস্যপদ বাতিল করে দেন। ওই যে বললাম আওয়ামী লীগ বিএনপি, এই জামাত বিএনপি এক, এই বিষয়েও তারা এক, যে আমরা একসাথে থাকবো, ওদেরকে বাদ দিব, এভাবে যে কদিন আমরা চলতে পারি চলবো। আওয়ামী লীগের অবশ্যই অনেক অপকর্মের শিক্ষা পেতে হবে, এটা সত্য, কিন্তু যেভাবে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে আইনজীবীরা ভোট করতে পারবে না, এটা তো বারকে একসময় স্বৈরাচার করে তুলবে, বিচারককে স্বৈরাচার করে তুলবে। বিচারককে স্বৈরাচার করার থেকে বা সাহসী করার থেকে ঠেকাবে কে? ঠেকাবে তো বার। সে বার যদি ওয়ান সাইডেড হয়ে যায়, সরকার এক গ্রুপের, সংসদ এক গ্রুপের, বারও এক গ্রুপের, তাহলে অটোমেটিক বিচার বিভাগও ওই গ্রুপের হয়ে যাবে। তাই বিচার বিভাগের জন্য স্বাধীন বার দরকার, সেই বারটা নাই। সাংবাদিক, বিচার বিভাগ, আইনজীবী এইসব জায়গায় হাত দেওয়া উচিত না। এটা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট দিকেই থাকে এবং সেটার বেনিফিটটা সবাই পেত। কিন্তু এখন যখন আপনি একটা গ্রুপকে বাদ দিয়ে ভোট করলেন, তখন ন্যাচারালি এটা রিফ্লেক্টিভ হলো না। সবচেয়ে বড় কথা, প্রতিষ্ঠানটা দুর্বল হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক ভিত্তিতে সুপ্রিম কোর্ট বারের কিন্তু ঐতিহাসিক ভূমিকা আইয়ুব খানের বিরুদ্ধে আছে, সুপ্রিম কোর্ট বারের কিন্তু 71 সালে ঐতিহাসিক ভূমিকা আছে, এরশাদ স্যারের বিরুদ্ধে আছে। তো ওই বারটা এখন যখন একদলীয় হয়ে যাবে, তখন সেটার সে ভূমিকা রাখতে পারবে না। জি, আমি ফিরবো আপনার কাছে। জনাব সাইফুর রহমান, একটু আসতে চাই আপনার কাছে। এই যে সাদাকে বাদ দিয়ে নীল এবং সবুজ প্যানেলে যে নির্বাচন হলো, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে মাত্র 36% ভোট পড়েছে। এমন ভোটার বিহীনত, মানে ভোটার উপস্থিতি একেবারেই কম মোট ভোটারের সংখ্যায়। আওয়ামী পন্থীদের যদি কেউ ভোট না দেয়া হয় বা তাদের যদি কোনো ভোটারই না থাকে, সুযোগ তো অন্তত দেয়া যেত যে তারা তো তখন হয়তো ভোটার দ্বারা তারা আবার হতে পারত যে তাদের সমর্থন নেই। ধন্যবাদ আপনাকে। আপনি আর ওই পয়েন্টে যাওয়ার আগে আমি সীমান্ত নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির যে উদ্বেগটা ছিল এই বিষয়ে 1 মিনিট কথা বলে আমি ওই জায়গায় আসছি। আপনি দেখুন, এই নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটা, সেটা কিন্তু এই জনগণকে উজ্জীবিত করা, রাষ্ট্রকে এই আপনার সীমান্ত নিয়ে যে কঠোর অবস্থানে নেওয়া, আর এটা আমরা আশঙ্কা করছি রিফিউজি ক্রাইসিস তারা ইন্ডিয়া তৈরি করছে এবং এটা ফেস করতে হলে বাংলাদেশের কীরকম প্রয়োজন আছে। আপনি দেখুন ভারত যে কত শক্তিশালী, বিশাল কিছু আছে এটা আমরা জানি, কিন্তু বাংলাদেশের সৈনিকদের কাছে এরা যে তো দুর্বল এটাও কিন্তু প্রমাণিত হয়েছে। আপনারা দেখেন বুড়িমারিতে যখন যে ঘটনাটা হয়েছিল, সেই সময় কিন্তু ফজলুর রহমান সাহেব বিডিআরের কিন্তু প্রধান ছিলেন, কিন্তু পদক্ষেপ নিয়েছেন, প্রতিরোধ হয়েছে। এই জন্য পুশিনের কোনো ব্যবস্থা যদি বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা হয়, তাহলে এই দেশের জনগণকে একেবারে এই রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ আছেন তাদেরকে ভূমিকা রাখতে হবে। অস্ত্র বানানো হয় তাহলে এই যে দুই দেশের রাজনীতির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে কিনা, এটা বাংলাদেশের জন্য আসলে ইতিবাচক। আপনি যদি সুবন্ত অধিকারী, সে হঠাৎ করে সংসদে গিয়ে আমাদের এসে বলেছেন সে যে স্টাইলে মুভ করা স্টার্ট করেছে, এখন এখানে যদি তাদের এক চিন্ময় যদি সেখানে কারণে তারা পুরো ইন্ডিয়াকে ম্যাসাকার করে দিতে পারে, মুসলমানের মসজিদগুলো করা মন্দির বানানো স্টার্ট করছে, এই সমস্ত মুসলমান নাম দিয়ে অলরেডি একটা বানাইছে, এইভাবে যদি তারা এভাবে চালায়, তাহলে কি আপনার ইন্ডিয়ার সেই আগ্রাসন তৎপরতা
সারা দেশে ছড়িয়ে পড়বে না, সারা মানে বিশ্বে ছড়িয়ে পড়বে না। ইন্ডিয়ার আগ্রাসন তৎপরতা আপনি অস্ত্র বানিয়ে ঠেকাতে পারবেন? আপনি শুনেন, এটা হলো ওয়ান কাইন্ড অফ স্পিরিট। সেটা বলেছে কি, প্রয়োজন আমরা জনগণ খাবো না, আমরা জনগণ সেখানে এই কন্ট্রিবিউট করব, পিপলদের সেখানে পার্টিসিপেশন থাকবে, স্টেটকে মানে সেটা পদক্ষেপ এটা তো নিতে এক হবে। সময় দেখা যায় যে দুই দেশের যুদ্ধের না না, দিকে গড়াবে। দু দেশের যুদ্ধটা পরে, যুদ্ধ কখন হবে আপনি দেখুন, যুদ্ধ করতেও হবে না। বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের মনোবল যদি শক্ত থাকে, তাহলে যুদ্ধ ছাড়াই অনেক কিছু করা সম্ভব। আর ভারতের সাথে আপনি যুদ্ধ করিতে পারবেন না, আপনি জনগণকে উজ্জীবিত করেই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনি তার আন্তর্জাতিক কভেনেন্ট আছে, আপনি পার্শ্ববর্তী দেশে, আমাদের এখানে যদি বন্যা হয়, এখানে যদি আদার্স কোনো কিছু হয়, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে ঢুকে যাবে। আপনি যদি কাঁটাতারে বেড়া দেওয়ার কোনো এখতিয়ার আন্তর্জাতিক আইনে নাই, এটা আপনি পারবেন না। আপনার সিকিউরিটি, আপনি দূরে অবস্থান নেবেন, পাহারা দিবেন, অ্যাজ ইউজুয়াল থাকবেন। এই পাশে হঠাৎ কোনো লোক তোর উপরে বাঘে আক্রমণ করতেছে, তাকে কিন্তু ওদিকে যাওয়ার যে অধিকার তার, সেটা তাকে দিতে হবে। এটা কিন্তু কোনোদিন সে বন্ধ করতে পারবে না। ইন্ডিয়ার এই নাসিরুদ্দিন পলিসিটা পাটোয়ারি কিন্তু আরেকটি মন্তব্য করেছেন যে সীমান্ত হত্যা যদি বন্ধ করতে না পারা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল চুরি পরে বসে থাকতে বলা হয়েছে। মানে লাল চুরি পরে বসে থাকলেই কি এই যে সীমান্ত হত্যার বন্ধ হবে? আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারি হিসাবকে প্রয়োজনে ওই সীমান্তে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলে হবে, এটা কোনো অসুবিধা নাই, তার তো এক্সপেরিয়েন্স আছে। আমি আর ওই দিকে যেতে চাচ্ছি না। আমি যেটা বলছি, তার বক্তব্য এতটুকুতে আমরা থাকি, সে জনগণকে উজ্জীবিত করতে চায়, সরকারকে এক্ষেত্রে পদক্ষেপ নিতে চায়। আপনাদেরই জোটের সদস্য। না, আমি বলছি তার বক্তব্যকে এইভাবে যদি আমি নিই, তাহলে আমি এটা পজিটিভলি এভাবেই নিতে চাই। আর হ্যাঁ, রাষ্ট্রের যিনি প্রধান দায়িত্ব আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষকে আশ্বস্ত করতে হবে, যে বলতে হবে কারাটারের বেড়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী, আমরা আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে আপত্তি দেব। আমাদের সাথে যে চুক্তি আছে 2015 সালে বর্ডার চুক্তি আছে, আপনি চুক্তি ভায়োলেট করবেন কিভাবে? আমাদের সাথে করিডোর চুক্তি আছে, আপনি ওখানে অফ করার কোনো আপনার সুযোগই নেই, আপনি এটা করতে পারবেন না, এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আপনি আপনার অ্যাজ ইউজুয়াল বর্ডার, তারপরেও তারা অনেক করেছে, সেটাকে তাদেরকে থামতে হবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, স্টেটের দায়িত্ব হলো বিশ্বকে এটা নোটিফাই করা, এই বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়া। আমরা বলছি যে সোরা চালান বন্ধ এনাদার জিনিস, এখানে অবৈধ লোক ঢুকা বাইরে হওয়া এটা ভিন্ন জিনিস। এগুলা উভয় রাষ্ট্রের এটা দায়িত্ব, এটাকে কন্ট্রোল করতে যে হবে। এটা আলোচনার মাধ্যমে আসলে এটা এটা সমাধান সমাধান করতে হবে, হওয়া সব দরকার। প্রয়োজন। অস্ত্র বানিয়ে আসলে দেশকে অস্থিতিশীল এটা করা সম্ভব বা না। আর আমরা তো দুজনের- অস্ত্র দুই দেশের এখনো মধ্যে অস্ত্র বানানোর তো কোনো আমরা মেশিন তৈরি করতে পারি না, আমরা নরমাল অস্ত্র বানাতে পারতেছি না। জনাব সাইফুর রহমান, জি, একটু আমি আসছি জানতে আমাদের- চাচ্ছিলাম যে আইনজীবী সমিতি জি জি, নির্বাচনের বিষয়ে। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি রেজ করেছেন। আমিও বারের স্টেট সেক্রেটারি ছিলাম 2013-14 সালে। আমাদের স্বামী পাটোয়ারি ভাইরাও জানেন ভালো করে যে প্রথমত হলো, আপনি হয়তো জামাতকে এটা প্রতিবাদের জন্য বলছেন। দেখুন, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আর সুপ্রিম কোর্টে নির্বাচন করবে আওয়ামী আইনজীবী পরিষদ। আপনি যত নিষিদ্ধ সংগঠন থাকবেন, তখন আপনার সংগঠন কিন্তু ইলেকশন করতে পারবে না। এখন তারা আবেদন, এটা ডিসিশন নিল কে? সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জেনারেল মিটিংয়ে। এখন জেনারেল মিটিংয়ে একটা রেজুলেশন হওয়ার পর এখানে কিন্তু একটা এফিডেভিট দেওয়ার একটা বিধান করা স্বতন্ত্র হয়েছে। প্রার্থীদের আসলে একটু মানে শুনুন, আমি কেন দেয়া কথাটা হলো না? বলছি। মনোনয়নপত্রই দেওয়া না না, এখানে স্বতন্ত্র প্রার্থী বলতে আমাদের সুপ্রিম কোর্টে কিছু নাই, সব প্রার্থী ইকুয়াল। আমরা যখন প্যানেল করি, সাদা না, প্যানেল, আমি সুপ্রিম কোর্ট বারের কথা বলছি না, আমি গাজীপুর আইনজীবী সমিতির কথাই আমি যদি তুলে আপনার ধরি, যেবারেই যান, সেখানে কিন্তু যেবারেই যান, স্বতন্ত্র যারা বলছেন যে আমি বলছি, স্বতন্ত্রে দাঁড়াবে তারা, আমি তাদেরকেও সুযোগ দেওয়া যেবারেই হয়নি। আপনি যান না কেন, ফ্যানেল ভিত্তিতে, এটা আওয়ামী, এটা জামাতের ফ্যানেল, এটা বিএনপির ফ্যানেল, আমরা লাল নীল সবুজ করি, এগুলো আমরা নিজেরা বানাইছি। নির্বাচন কমিশন আসলে এগুলো আমাদের কাছ থেকে সরাই নিয়ে যায়, অর্থাৎ এগুলো কোনো স্বীকৃত ফ্যানেল না। নিজেরা নিজেদের ভোট বৃদ্ধির জন্য, অর্গানাইজ করার জন্য এই প্যানেলগুলো তারা এখানে তৈরি করেন। তাহলে কি, এখানে সব প্রার্থী হলে ইকুয়াল। বার রেজুলেশন নিয়েছে, আপনাকে একটা ওখানে এই হলফনামা দিয়ে বলতে হবে যে আমার সাথে এই আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা দিস ইজ দ্য ডিসিশন টেকেন বাই দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এটা একটা জেনারেল হাউসে হয়েছে। আপনি নমিনেশন দাখিলের সময় আপনার ওই স্টেটমেন্ট আপনাকে সেখানে দিতে হবে, উনারা সেটা দেন নাই। এখন দেখুন, এটা বাতিল হয়ে গেল। এই নির্বাচনে আওয়ামী ভোটারের সংখ্যা ছিল না না, ভোটার 100 বার আছে, সব ঠিক আছে। আমি বলছি এখানে আওয়ামী লীগের যারা আইনজীবী আছে তাদের রেসপন্সিবিলিটি আছে, তারা তাদের নেতারাই দায়িত্ব পালনটা করেন নাই। আপনি বারে তারা নমিনেশন দাখিল করলেন, তাদের তো বাতিল হলো। বাতিল হওয়ার পর আপনার কী করণীয় কাজ ছিল? নেক্সট প্রসিডিউর কি? অতীতে এরকম নমিনেশন বাতিল হওয়ার পর আমরা কি করছিলাম? আমাদেরকে তো এরকম করতে দেওয়া হয় নাই।
আমরা সাথে সাথে বার কাউন্সিল তার বিরুদ্ধে আপত্তি দিয়েছি, হাইকোর্টে রিট করেছি, রিটের ডাইরেকশন দিয়েছে এইকে নমিনেশন বৈধ করো, বিভিন্নবার একই কাজটা হয়েছে। তাদের আওয়ামী আইনজীবীদের নেতৃবৃন্দ যদি এই দায়িত্ব পালন না করে, সাধারণ ভোটারদের কাছে এই মেসেজ দেওয়ার কোনো সুযোগ নাই যে তাদেরকে এখানে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয় না। দ্বিতীয়ত হলো, এখন ভোট কালেকশন হয়েছে, আপনি বলবেন হয়তো 40%, ফেয়ার ইলেকশন হলো তো 40% ভোট কাউন্ট হয়েছে। আপনি 36% বলেন, এখানে এত ফেয়ার হয়েছে। আপনি দেখবেন সুপ্রিম কোর্টের এই নির্বাচনটাকে সারা দেশে এটা একটা মডেল হিসেবে পেশ করা যায়। আপনি দেখেন আগে একজনের জিতছো আমাদের রুহুল কুদ্দুস কাজল, মানে তাকে ডাবল ভোট দিয়ে বাদ দিয়ে আপনি এটা বলছেন যে ইনক্লুসিভের কথা বলছেন। আমি আপনাকে বলছি, এই ভোটারদের দায়িত্ব হলো আসা, এবং তার যদি কোনো অনিয়ম হয় তাকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, আইনজীবী হিসাবে তাকে লিগ্যাল অ্যাটেম্পটগুলো নেওয়া। তারা যদি এটা না নিয়ে এমনি বলেন যে এত সংখ্যক ভোটারের এখানে আপনি কাউকে ফোর্স করতে পারবেন না, আপনাকে ভোট দিতে হবে, ভোট দেওয়ার রাইট, সে আসবে না, দিবে না, এটাই ডেমোক্রেসি। কিন্তু সিস্টেমটা কি হলো, এই নির্বাচন কমিশন আপনি ডিজিটাল পদ্ধতিতে ইলেকশন গ্রহণ করেছে। আপনার আইডি দিয়ে আপনি ওখানে ঢুকবেন, আপনার কাছে একটা স্লিপ দিবে, আপনার ছবি শো আসছে, সাথে সাথে আপনার এখানে মেসেজ চলে আসছে। সব ভোট কাজ হওয়ার পরে এগুলো সব ডিজিটাল পদ্ধতিতে কালেকশন হয়েছে, অনলাইনে একটার পর একটা ভোট গণনা হয়ে এত চমৎকারভাবে রেজাল্ট হয়েছে। তাহলে আগে ভোট কেন বেশি কালেকশন হয়েছে, আগে কেন আপনি 60-70% হয়েছে? শুধু আওয়ামী লীগের আইনজীবীরা আসছে সেটির জন্য না, সেখানে কিন্তু একজনের ভোট আরেকজনে দিয়েছে। ঢাকা বারেও কিন্তু এখন এবার ইলেকশনে সেরকম একটা ইলেকশন হয়েছে। আপনি যাবেন, আপনার আইডির কোনো খবর নাই, আপনাকে একটা ব্যালট দিয়ে দিল, আপনি ভোট দিয়ে দিলেন, সেটা ভোট ওখানে কাউন্ট হয়ে গেল। গণনার সময় আপনি কেউ থাকতে পারবেন না, ওনারা গুনছেন এই পদ্ধতিগুলো থেকে। এই জন্য বলছি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আপনি যদি বলেন এখানে লিগ্যাল প্রসিডিউরাল যদি মিস্টেক হয়ে থাকে, সেটা লয়াররা চ্যালেঞ্জ করতে হবে, এটাকে পলিটিক্যালি বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা এই নির্বাচন অংশগ্রহণ করছি। আপনি দেখুন, আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা একটা হয়তো সবুজ প্যানেল করেছি, আমরা হয়তো জিততে পারি, সেখানে আমাদের একজন মেম্বার জিতেছে, কিন্তু আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করেছি, সেখানে পার্টিসিপেশন নিশ্চিত করেছি। এমন হতে পারতো আমাদেরও নমিনেশন বাতিল হয়ে যেতে পারতো যদি আমরা প্রপারলি যেটা যদি কমপ্লাই করতে না পারতাম। এই জন্য একজন বিচারপতির নেতৃত্বে এরকম নির্বাচনে তাদের আসার সুযোগ ছিল। তারা এখানে আওয়ামী লীগকে যে নামে হোক প্রতিষ্ঠিত করার সুযোগ ছিল, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এটা জাতিকে গাড়ি দেওয়া যাবে না। একটু আসতে চাই আপনার কাছে। সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তার জানাজায় আমরা দেখেছি যে অসংখ্য মানুষ হয়েছে, সেখানে অনেকেই জয় বাংলা স্লোগান দিয়েছে। এর কারণে 19 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা তো কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেনি, শুধুমাত্র জয় বাংলা স্লোগান দিয়েছে। এখানে হাজার হাজার মানুষ তারাও কিন্তু স্লোগান দিয়েছে। এই যে গ্রেপ্তার, জয় বাংলা স্লোগানের প্রতি আসলে এত আক্রোশ কেন? বিষয়টা হলো যে ধরেন মোশাররফ হোসেন তো প্রবীণ নেতা, তার জানা যায় যে কেউ আসতে পারে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই যেতে পারে। কিন্তু জয় বাংলা স্লোগানটা কিন্তু এটা আওয়ামী লীগের স্লোগান হয়ে গেছে, যদিও মুক্তিযুদ্ধের স্লোগান, কিন্তু এটা জয় বাংলা। তো ওখানে যায় তারা কুরকুরি কেন? জানাজা গেছে, জানাজা পারলেই হয়, ওখানে জয় বাংলা স্লোগানের কি আছে? ওখানে গেলে আওয়ামী লীগ খাড়া হয়ে গেল নাকি? ওখানে যায় জয় বাংলা স্লোগান দিয়েছে কেন? তার দল নিষিদ্ধ, ওখানে জয় বাংলা স্লোগান করছে। মুক্তিযুদ্ধ আর জয় বাংলা স্লোগান এটা তো আওয়ামী লীগের বানায় দিয়েছে। তো সুতরাং ওখানে এখন আপনি যদি জয় বাংলা স্লোগান দেন, তাহলে আপনিও কি আওয়ামী কর্মী হয়ে যাবেন? মানে আপনার কি সেটা পরিচয় হবে? আমি আওয়ামী লীগ না হলে জয় বাংলা স্লোগান দিবে না কেউ। বাংলাদেশে এই অবস্থাই আছে। আওয়ামী লীগ জয় বাংলা, আপনি শোনেন, মানে যে জয় বাংলা বলবে তিনি আওয়ামী কর্মী। আওয়ামী লীগ ছাড়া কেউ জয় বাংলা স্লোগান দিবে না এখন। সুতরাং যে জয় বাংলা দিবে সে আওয়ামী লীগ, এটা সে প্রমাণিত। সুতরাং আমার কথা একটা জানা যায় যে জয় বাংলা স্লোগান দিলেন কেন আপনি? ওখানে যায় তো দোয়া খায়ের করবেন, ওখানে জয় বাংলা স্লোগানের কি আছে বলেন আপনি? ওটা দিলেন কেন? এখন তার দলটা নিষিদ্ধ এবং দলে বলা আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে আপনার সন্ত্রাসবিরোধী আইন করা হয়েছে। এটা তো আমি এটার সমালোচনা করি, এটা একটা কালো আইন। জামাত বসেছিল, এনসিপি অবশ্য বেরিয়ে আসছিল। এখন জামাত যে কোনো আন্দোলনে বেরোলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, বিএনপিটাকে তো নিষিদ্ধ করে দিতে পারে, 2/3 মেজরিটি আছে, নিষিদ্ধ করতে পারে। আবার একটি মন্তব্য আমি আপনার কাছে একটু জানতে চাই। তিনি বলেছেন যে দেশ আমাদের হাতে নেই, দেশ তাহলে কাদের হাতে? ওনার ছাত্র জানে, আসিফ ভুঁইয়া, সজীব ভুঁইয়া বলছে না যে ডিপ স্টেট বলছিল তাদের 29 সালে, উনি মাস্টারি করে ওখানে,
ওনার বোর্ডে উপদেষ্টা রাখে, আবার উনি এনসিপির লোকদের ট্রেনিং দেয়। হ্যাঁ, উনি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে বক্তৃতা দিছিল, এই সে সংবিধানকে কয় সংগঠন, তা এইসব বক্তৃতা দিছে আউল্লাহ বক্তৃতা। আমি করছি যে আপনি কিসের বুদ্ধিজীবী, আপনি একটা পচা বুদ্ধিজীবী, আপনি বোর্ডে উপদেষ্টা বানায় রাখছেন আর এখানে এসে উল্টোপাল্টা করেন, ছাত্রদেরকে আপনি মিসগাইড করেন, ব্যাপারটা কি? আবার ঠিক ইউনিসের সমালোচনা করবে, তার সে যে কখন কি বলবে বলা যাবে না, বলা মুশকিল। তো এখন যেটা বলছে এটাও ঠিক ওরকমই। এটা আমি বলি যে তাকে দু একজন লোক, তারা উগ্রপন্থী, তাকে এই বুদ্ধিজীবী বানাইছে তার কথার তো কোনো আগামাথা নেই। আপনি বলেন যে আপনার ওয়াইফ উপদেষ্টা আর আপনি ওই সরকারের বিরোধিতা করবেন, আবার ফের ওদের ফলোয়ার এনসিপি তৈরি করছে, তাদের যে আবার ট্রেনিং দিয়ে নানান বুঝায় দেন, এদের নষ্ট করছে। তো খালি ইউনুস না, তো ফরহাদ মাজারও এই ছাত্র তরুণদেরকে নষ্ট করার জন্য দায়ী, কারণ সে উল্টাপাল্টা ট্রেনিং দিচ্ছে। তো এই জন্যে বলছি যে এখন যেটা পরিস্থিতি, আপনি যেটা বললেন, ধরেন এই যে আমাদের ভাইজান বললেন যে কোনো দেশে আইনে থাকতে পারে, এখন আমি বের করলাম দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ভারত পাকিস্তান, ভারত মিয়ানমার, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র মেক্সিকো, কুয়েত ইরান, স্পেন মরক্কো, এছাড়া আরও আছে বহু। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে হয়তো আপনার কাছে আরও একবার ফেরা হবে। তার আগে শামীম হায়দার পাটোয়ারি, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে একটা সময় কিন্তু বলা হয়েছিল 5 আগস্টের পরে যে আওয়ামী কোনো নেতাকর্মী অথবা তাদের মন্ত্রীরা যদি মারা যায় তাহলে তাদের জানাজায় লোক হওয়ার মতো লোক থাকবে না। কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি যারাই মারা গেছেন আওয়ামী পরিচয়ের নেতাকর্মী, অনেক মানুষ হয়েছে, অনেক জনতার ঢল নেমেছে সে জানা যায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আওয়ামী লীগে অনেক বিদগ্ধ পলিটিশিয়ান আছে বা ওই কোরামে, কিন্তু 14 সাল থেকে 24 সাল পর্যন্ত তাদের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ। কেউ আগ বাড়িয়ে প্রশ্নবিদ্ধ, আবার কেউ মনে করেছে এটা খারাপ। আমি সংসদে যেহেতু ছিলাম, অনেকেই বলতো ঠিক হচ্ছে না, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে পারে। কিন্তু 14 সালের আগেও তো তারা রাজনীতিবিদ, 5-6 বারের এমপি, মুক্তিযুদ্ধ করেছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে, এলাকায় স্কুল কলেজ করেছে, বহু লোকের চাকরি দিয়েছে। পপুলার 50-60 হাজার, 40,000, 80,000 ভোট আছে। এমনও লোক আছে যে কখনো 50,000-এর নিচে ভোট পায়নি, 7-8 বার এমপি হয়েছে। মানে 14 ভোটের আগেও তো তারা এমপি হয়েছে, এমন অনেকবার আছে। তো আওয়ামী লীগ কিন্তু রাজনীতিবিদ তৈরির একটা কারখানা, কিন্তু এই 14-র পর থেকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ক্যারেক্টারে ছিল না, যেটার ফল তো আওয়ামী লীগকে ভোগ করতে হচ্ছে। জয় বাংলা স্লোগান দিল, আওয়ামী কর্মী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এমনটা বলেছেন যে এম এ আজিজ ভাই। তাহলে আমি একটু আপনার কাছে আরেকটু জানতে চাই যে নওগাঁতে একটি সভায় বক্তব্য শেষে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। দেখুন, সরকার তো একটা বর্তমানে আছে, এটা তো স্থায়ী কোনো সরকার না। তো যেগুলো অন্যায় এখানে যাদের উপর হবে, যেটা অন্যায় মনে হবে, এটার রিপারকাশন কয়েক গুণ বেশি হবে। ওই যেমন 12 ইলেকশন দিয়ে বুঝাই, ওরা ভোট চুরি করছে, এনারা ভোট থেকে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের সাইফুল ভাই যতই জাস্টিফিকেশন, ফ্যাক্ট রিমাইন 40টা লোক ভোট করতে পারেনি। কেন পারে নাই? সন্দেহ করা হচ্ছে তারা আওয়ামী লীগ হতে পারে। আচ্ছা, নিষিদ্ধ দলের আবার পদ আওয়ামী লীগ ছিল না, ছিল না, নিউট্রাল ছিল, পাহাড়ি লোক ছিল, পাহাড়ি লোক ছিল, এবং জীবনে আওয়ামী লীগ কোনো পদে ছিল না এমন লোকও আছে। এমন লোকও আছে। তাহলে আপনি নিষিদ্ধ একটা দলের কার্যক্রম নিষিদ্ধ, আপনি কিভাবে বলবেন যে ওই দলের সদস্য? দলের তো কার্যক্রমই নিষিদ্ধ, তো সবই তো সাসপেন্ডেড। না, সেখানে রেজুলেশনটা আছে যে আপনাকে একটা দিতে হবে, হলফনামা দিতে হবে, যে আমার সাথে রিলেটেড আছে। আপনি বারবার রেজুলেশনটা কিন্তু ভায়োলেট করেছেন। রেজুলেশন, ওই কারণে আপনার নমিনেশন বাতিল হয়েছে। ঠিক আছে, পলিটিক্যালি হোক, কিন্তু আপনাকে তো অবশ্যই এজ এ লয়ার পলিটিক্যালি এটা ফেস করতে হবে। তারা একটা ডিসিশন নিয়েছে, একই কথা আপনি বারে যদি মেম্বার থাকেন, আপনি কেন লিগ্যালি এটা ফেস করলেন না? ওই একই কথা আওয়ামী লীগরাও বলতো, 18 সালে ভোটের বিরুদ্ধে মামলা করেননি কেন, জামাতের নিষিদ্ধ মামলা, একই কথা। আপনি টাকার চাঁদা নিলেন, সদস্য আছে, আপনার ভোটার লিস্টের নাম হলো, বাদ দিয়ে দেন, এরপরে আপনি বাদ দিলেন চিটাগাং হিল ট্যাক্সের ওকে পার্টি করে, এরকম অনেক আছে। এখন যদি খোকন সাহেব যে প্রেসিডেন্ট বানালেন, সে তো দলের নেতা। আচ্ছা, আরেকটা বানালেন না, এখানে প্রশ্নটা হলো আমার বারের একটা রেজুলেশন ছিল,
আমি বার পেশা যদি করি। রেজলিউশনটা illegally নেয়, ইলিগালি এটা একটু চ্যালেঞ্জ করতে হবে না না? না, সেটা আপনি তো দেশের বাস্তবতা যে চ্যালেঞ্জের জেলে মতো না, এটা আপনিও মারবেন তো। জানেন। আমি সেটাই বলছি না, Judiciary আপনাকে যে চ্যালেঞ্জ করতে independent হবে। না, এটা আপনি ভাই সে সময় আমাদেরকে ছিল না, ফাঁসি এখনো দিয়েছেন ছিল না, না। আমাদেরকে নিষিদ্ধ করছিলেন না, আমরা একজন হলে রাস্তায় গিয়ে দাঁড়ায় প্রতিবাদ করছি না, কোথায় আপনাদের সে নেতারা? রাইট, হবে সেটা, প্রতিবাদ একদিন না একদিন হবে, কিন্তু আপনি ওই যে অন্যায়টাকে অন্যায় না, না আমি বলে অন্যায় জাস্টিফাই করছেন। না, জাস্টিফাই তাহলে করছি না। এখানে তো আপনার ইমানের না, সমস্যা। আপনি ইউ আর মেম্বার অফ দ্য বার, আপনি বারের মেম্বারের রেজলিউশনের এগেইনস্টে যেতে পারবেন। বারের রেজলিউশনটা তো নেওয়া হয়েছে একটা পক্ষ, আর যে পক্ষ একটা পক্ষ নিয়ে বাদ নাও, দিয়েছে। এখন আপনি যে চ্যালেঞ্জ করতে হবে ভাই, আপনি যদি মেম্বার অফ দ্য বার হন, সেটা তো আপনি বলছেন তাহলে- challenge করতে হবে। হ্যাঁ, চ্যালেঞ্জ করতে হবে। তো তাহলে আপনার এটা সুযোগ ছিল, আপনি সেটা করলেন না আচ্ছা, কেন? যদি এই যে আওয়ামী পন্থী কয়েকজন মিছিল না, করছিল, না, সাহেব ভাই, মিছিলের যে পরে না, কি করছে, হয়েছে? শুনেন, আমি বলি এটা এটা অন্যায়, আসলে আমি- জোর করে- আমরা বলছি এটা অন্যায়, কিন্তু আমি Thank you. আমি পেশাদার আমি election একশো হবে না। থ্যাংক ইউ, আরে অন্যায়। ধন্যবাদ, অন্যায় কিন্তু এইটুকুই এই চাই। অন্যায়ের প্রতিবাদটা কে করবে? হ্যাঁ। আমার উপর যখন হয়েছিল, আমরা আপনি দেখেন আজকে জামাত তাহলে ইসলামী, আপনি একটা জামাত জিনিস- ইসলামী যে আজকে যে এই নিষিদ্ধ জায়গায় ছিল, জামাত ইসলামীর পলিটিক্যাল রাইট আর অফেন্স আলাদা, এটা আমি এস্টাবলিশ করার পর যখন আমাকে নিয়ে গেল আপনার ডিএমপি সামনে থেকে এবং গ্রেফতার করলো, আপনারা অনেক নির্যাতিত তারপর হয়েছেন। আবার ওখানে নিল, নেয়ার জি, পর আমি এটা এস্টাবলিশ করতে পেরেছি। আমি যেটা কিন্তু মনে সেটা করি, আজকে না, ওরা একটা- করলো না কেন? আমি একটু যে স্বামী আওয়ামী লীগ- পাটোয়ারি তার আওয়ামী লীগ বক্তব্য শেষ করে আমি শেষ ফিরবো শেষ আপনার করি। কাছে। জি। মানে আওয়ামীপন্থীরা ওভার রিয়াক্ট করুক, আন্দোলন করুক বা মামলা করুক, আমি মনে করি এখনো এটা ঠিক হবে না, তাদের দায় আছে। একটা শব্দ আছে প্ল্যাকেট, রাগটা প্রশমন হতে হবে। তবে যে অন্যায়গুলো আগে হয়েছে, যদি ওই ধারারই অন্যায় হতে থাকে, তাহলে কনসিকুয়েন্স কিন্তু এরকমই হবে। এইটা ঠিক। এটা একদম এটা অঙ্কের আপনার মতো। সাথে এক্ষেত্রে এটা আমি কিন্তু একমত। অঙ্কের মতো, মানে এটা কিন্তু আপনারাও প্রবীণ রাজনীতিবিদ হিসাবে উপলব্ধি করবেন। এখন আওয়ামী লীগ, জয় বাংলা, একটা প্রবলেম আছে, বাংলাদেশ তো ৭১ সালে স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার সময় সবচেয়ে বড় দল হিসেবে আওয়ামী লীগ ছিল, অটোমেটিক এটার অ্যাডভান্টেজ আওয়ামী লীগ পেতে থাকবে, আরও কিছুদিন পাবে। এখন আওয়ামী লীগকে আপনি যত চাপাবেন তত এটা ঘুরে ফিরে ৭১-এর দিকে চলে যাবে। আওয়ামী লীগের এই জয় বাংলা বা এই মুক্তিযুদ্ধ অপমান সবগুলো কিন্তু ৭১ বিরোধী কাজ হিসাবে নোটেড হবে, এবং ৭১-এর পক্ষে এখনও বাংলাদেশে বিপুল জনশক্তি আছে, তারা আস্তে আস্তে অটোমেটিক্যালি আবার আওয়ামী লীগের পতাকা তলে চলে যেতে বাধ্য হয়ে, কারণ এই যে এই ঘটনাগুলো ঘটছে না। আওয়ামী লীগের নিষিদ্ধটা আমি তো সেই সময় সেই সময় বলেছি যে ওটা আইনসম্মত হয়নি। জি। এরপরে যেটা হলো যে প্যারেন্ট আইনের আন্ডারে নিষিদ্ধ হলো, সেই প্যারেন্ট আইনটা র্যাটিফাই করা হলো, যে কারণে এটা কন্টিনিউ করলো। এটা অনেক বড় পলিটিক্যাল এজেন্ডা। সরকার কিভাবে হ্যান্ডেল করবে, জামাত কিভাবে হ্যান্ডেল করবে, আমি তো মনে করি শেষ করে দিচ্ছি এক লাইনে, আওয়ামী লীগকে বাদ রাখতে গেলেও বিএনপি জামাত একসাথে এটা পারবে, আবার আওয়ামী লীগকে ফিরে আনতে হলেও বিএনপি জামাত একসাথে হয়েই আনতে হবে। দুটো পক্ষের একটাকে বাদ দিয়ে কিন্তু আওয়ামী লীগ ফিরবে না। জি। লাস্ট লাইন বলে দিচ্ছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগকে না ফেরায়, তাহলে বাংলাদেশি একটা দল, বাংলাদেশি একটা লোকের দল আওয়ামী লীগ অন্যভাবে ফেরার চেষ্টা করবে একসময় বাধ্য হয়ে। তখন তো ওই যে বলবে দেশের নিয়ন্ত্রণ কারো হাতে নেই, ভরত নাজার বললো না, এগুলো তো সিমটম। আমরা যদি সমাধান না করি, আমরা যদি ইনক্লুড না করি, অটোমেটিক্যালি তো বিদেশিরা নাক গলাবে। আমাদের সমাধান আমাদের করতে হবে। ধন্যবাদ আপনাকে। জনাব সাইফুর রহমান, একটু আসতে চাই, আপনি নিশ্চয়ই একটি খবর জানেন, আজকের খবরে সেটি জুলাই যোদ্ধা কারিনা কায়সার নামে একজন নারী, তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে আজকে মৃত্যুবরণ করেছেন। তার এই ক্যান্সারের যে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে হয়েছে, দেশেও চিকিৎসা নিয়েছে। রাষ্ট্রের কি আসলে কিছু করার ছিল এই বিষয়ে? ধন্যবাদ। এটা আমাদের জন্য একটা দুঃখজনক সংবাদ। আমাদের একজন বাংলাদেশের বরেণ্য ফুটবলার তো কায়সার হামিদের তুমি, তো প্রবলেমটা হলো আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থার যে অপতুলতা। আপনি একজনের ক্যান্সার আবিষ্কার করতে করতে সব শেষ, এরপরে যখন ধরা পড়ে তার আর কোনো বাঁচার উপায় থাকে না। এটার জন্য বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ক্যান্সারের ক্ষেত্রে আপনার এই কিছু যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। এই জন্য আমি বলছি, হয়তো এখন নিউজটা আমাদের কাছে আসছে, তার হয়তো ফ্যামিলিগতভাবে আর্থিক সামর্থ্য ছিল, তারা চেষ্টা করেছে, আসলে কতটুকু করেছে, মানে কতটুকু এটার জন্য তো যে জুলাই যোদ্ধা ফাউন্ডেশন ছিল। এখন সেখানে প্রথমটা ডক্টর হলো, ইউনূস কিন্তু অনেকে করেছে, টাকা দেওয়া এখন হয়েছে আদৌ সেখানে। উনিও সেই সাহায্য পেয়েছেন কিনা, জুলাই কিন্তু যোদ্ধা সেটা তো ফাউন্ডেশন থেকে সাহায্য দেওয়া কারিনা হয়েছে কিনা? কায়সারের ব্যাপারে উনি যেভাবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, কিছু চিকিৎসাহীনতার অভিযোগ অথবা তার আর্থিক সংকট অথবা রাষ্ট্রের এইখানে কোনো ধরনের ফেলিউরনেস আছে, এইটার ব্যাপারে আমরা কোনো অভিযোগ এখনও পাইনি। এটা কিন্তু সিম্পিতি হিসাবে নিউজটা আসছে, যেখানে আমার বক্তব্য হলো কারিনা কায়সার হওয়ার কারণে আজকে এখানে আমাদের আলোচনা আসছে। কিন্তু আমি এই গত সপ্তাহে আমাদের একজন এরকম
ব্লাড ক্যান্সারের পেশেন্ট দেখেছি, আমার ফ্যামিলি, আমার ছেলেও গিয়ে তাকে ব্লাড দিতে হয়েছে। তাদের ফ্যামিলিগত সামর্থ্য অনুসারে ওরা ক্যান্সারের সাথে যুদ্ধ করে বাঁচার চেষ্টা করে। একটা পর্যায়ে যাওয়ার পরে যখন আর ব্লাড নিতে পারে না, আর বিল দিতে পারে না, তখন অটো তারা পিছনের দিকে চলে যায়। এই জন্য এই কাইসার বা এরকম যারা আছে তাদের বিষয়ে যদি আমরা রাষ্ট্রের যে দায়িত্বটা, সেটা হলো রাষ্ট্র অটোমেটিক্যালি একটা ব্যবস্থা করতে হবে। যেমন রাষ্ট্র আমাদের এখানে স্পেশালাইজ একটা বার্ন ইউনিট করছে ফোড়া রোগীর ব্যাপারে, যে কোনো জায়গায় ফুললে কিন্তু দ্রুত ওখানে চলে যেতে পারে। কিন্তু আপনি সরকারিভাবে এরকম একটা বড় ধরনের হসপিটাল প্রয়োজন। এটা একটা পজিটিভ সুখবর হলো জামাত ইসলামীর আমির ইতিমধ্যে আপনার জাপান সফরে যাওয়ার পরে সেখানকার প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর সাথে এই বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছে বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের ক্যান্সার হসপিটাল করা। তারা এটা এগ্রি করেছে। আমি মনে করি বাংলায় বিরোধী দলের নেতা দেশে আসার পর এটা সিস্টেম হলো উনি রাষ্ট্রের কাছে সরাসরি এই প্রপোজালটা পাঠায় দিলে তখন রাষ্ট্রীয় পদ্ধতিতে তাদের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হবে এবং বাংলাদেশে একটা ক্যান্সার হাসপাতাল হতে হবে। তো আমি কারিনা কাইসারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর যদি এখানে কোনো ফেলিওরনেস থাকে, আমি মনে করি এই বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, আর্থিক ক্ষতিপূরণ হলো দেয়া দরকার এরকম। আর একটা ঘটনা থেকে জাতিকে সচেতন হতে হবে। আর আমি সকল ক্যান্সার পেশেন্টদেরকেও বলবো, আসলে আমরা চিকিৎসার অবহেলা এবং যথাযথভাবে ডাক্তারের কাছে না গিয়ে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না যাওয়ার কারণে ক্যান্সার যখন ধরা পড়ে তখন দেখা যাচ্ছে কারো 60%, কারো 40% একদম ড্যামেজ হয়ে যায়। যে আমরা দেখেছি যে মাইলস্টোনে যারা আহত হয়েছেন তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, সামন্ত লাল সেন তাকে সেখানে যেতে দেওয়া হয়নি এমন অভিযোগও কিন্তু তোলা হয়েছে। ক্যান্সার যে বিশেষজ্ঞ হাসপাতাল সেখানে যেন এমনটা না হয় এই প্রত্যাশা আমরাও করছি। যাওয়ার আগে আমি জনাব এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। খুব সন্নিকটে বাজেট আসতে চলেছে, 26-27 অর্থ বছরের বাজেট আসতে চলেছে। সেখানে করের বোঝা কিন্তু বাড়ছেই। ব্যাংকে যাদের টাকা জমা আছে তাদের সেই টাকার উপরে কিন্তু লাভ দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের সেই টাকার উপর আবার কর দেওয়া হবে বা দিতে হবে। একটু জানতে চাই যে যেই টাকার আয় নেই সেই টাকার উপরে আসলে কর ধার্য করা আসলে কতটা যৌক্তিক? দেখেন, ওই যে কথা আমাকে বলেন নাই, ওই যে মার্কিন চুক্তি ওখানে যেভাবে ফেসে গেছে, আমি কিন্তু ওটা লিখেছি যে মার্কিন ওই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, এবং একবার বোয়িং কিনে ফেলছেন, ফ্রান্সের এয়ারবাস আনার কথা ছিল, 15-14টা চুক্তি করছেন। কালকে দেখলাম যে আপনার তেল আনার চুক্তি হয়ে গেছে, তো চুক্তি তো বাস্তবায়ন হয়ে গেছে। এবং ওইখানে চুক্তির একটা জিনিস যদি আলোচনা করি, দেখবেন যে এই চুক্তি যদি আপনি বেরোতে পারার স্কোপ নেই, এবং এই চুক্তির কারণে আপনি যে পরিমাণ ভর্তুকি দিতে থাকবেন এবং যে পরিমাণ ফেঁসে গেছেন, এখান থেকে বেরোনো খুব কঠিন। এবং আপনার দেখবেন নিত্যপণ্যের মূল্য সব ডাবল হবে। এবং যে আপনি এই যে ফাটা বাঁশের চিপায় পড়ে গেছে বিষয়টাকে এমন বলছেন কিনা? তার চেয়েও বেশি, ফাটা বাঁশের চিপায় পড়ে নাই, গর্তে ঢুকে গেছেন। আপনি বলেন তো দেখি, বাংলাদেশ চুক্তিতে একটা আছে যে আমেরিকার যে দেশে নিষেধাজ্ঞা দিবে এবং যে দেশের সাথে যে সম্পর্ক রক্ষা করবে সেইভাবে বাংলাদেশকে আচরণ করতে হবে। কি করবেন? সম্ভব? আগে আলোচনা হয়েছে ভারত বড় দেশ, ভারতের দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক আছে ভালো, মালদ্বীপের মতো জায়গার থেকে হাত গুটে আসছে না। নেপালে তো আমি গেছি, নেপাল তো ইন্ডিয়াই হয়ে গেছিল, নেপাল থেকে সরে গেছে না। তো সুতরাং বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না। আমাদের দেশে 18 কোটি জনগণ, এটাকে ছোট ভাবলে চলে না। আমাদের ভূখণ্ডটা এমন স্ট্র্যাটেজিক জায়গায়, যে কথা আমি বলতে চাই না, জনগণের দিক থেকে আমরা হয়তো অনেক বড়, কিন্তু সক্ষমতার দিক থেকে বড়। বিশ্বায়নের যুগ বলছি, তাহলে তো এই কথা এখন বলতে হয় আপনাকে বোঝানোর জন্য। আমাদের যে ভৌগোলিক অবস্থান, চীন তো সবসময় উঁকি মারতেছে, জাস্ট চিকেন নেকটা কেটে দিতে চায়, 7 সিস্টার আউট। আমরা যদি শুধু একটু সাইড দিই চীনকে, তাহলে তো শেষ, কেল্লা ফতে। তো এই জন্যই বলতেছি যে এটা এই জন্যে ভারত কিন্তু জোর করে আমাদের সাথে ক্ষমতা রক্ষা করতে চায়। এটা ভাবা উচিত না যে বড় দেশ, সব আমাদের লাগে, ওখান থেকে এক্সপোর্ট করতে সহজ হয়, অমুক হয়। তো তাদের দরকার আছে, বাংলাদেশকে দরকার আছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশে আমেরিকার ঘাঁটি নাই। বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক জায়গা, যেখানে একটা ঘাঁটি হয়ে যেতে পারে, এটা ভাবা দরকার নেই। আর আপনি বলেন
ইউনিসের উপদেষ্টা আপনার এখন ফরেন মিনিস্টার, উপদেষ্টা কেন হলো তাও বুঝলাম না। চুক্তি কিন্তু জামাতের আমির জানে, জামাতের আমির জিজ্ঞেস বলছিল, এই ফরেন মিনিস্টার বলছিল যে রাজনৈতিক দলের সাথে জানাই করা হয়েছে, তখন জামাতের আমির বলছিল যে না আমরা জানি না, আস্তে মৃদু ভাষায় বলছে। আমরা কিন্তু এরপরে বলছে, চলে এসেছে, একটু ছোট করে জানতে চাই। এরপরে বলছে যে না বাস্তবতা বুঝে চিন্তা করতে হবে। এখন বাস্তবতা হয়েছে, গার্মেন্টস আমরা 80% এক্সপোর্টের বাস্কেটে 80% হলো গার্মেন্টস। গার্মেন্টসের তুলা সুতা সব আমেরিকা থেকে আনতে হবে বেশি দাম দিয়ে দিয়ে। আমরা তো চীন ভারত এই দক্ষিণ আফ্রিকার থেকে আনি অল্প খরচে। কিন্তু আপনি যদি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে না, নষ্ট তো চাই না। আমার কথা হলো সে বড় ভাই ছোট ভাই না, আমি দেশ ওটাও দেশ। আবার বলেন তো, আমি তো ভারতের কয়েকটা দেশে গেছি, আপনি আমাদের কোম্পানির নাম বলতেছি না, বেশ কোম্পানির লোক পণ্য ও দেশে একেবারে পশ্চিমা দেশের মতো হট কেক যেতে দেয় না, ডাম্পিং অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকে রাখে। কেন? আমার দেশের পণ্য তারা তো বেশি ইনকাম, তারা বেশি প্রোডাকশন দেয়, কোয়ালিটিও তাদের বেটার। আমার কথা হলো তাদের পণ্য আসতেছে, আমার পণ্য যেতে দেয় না কেন বলেন? তাদের টেলিভিশনে নাচ গান দেখি, আমার টেলিভিশন যায় না কেন বলেন? বাণিজ্যে আমরা $2 বিলিয়ন ইম্পোর্ট করি, তারা $9 বিলিয়ন কেন করবে? ওপেন ছেড়ে দেন, আমাকে 7 সিস্টারে ঢুকতে দেন। 7 সিস্টার তো আমার পণ্যের ডিমান্ড আছে। হ্যাঁ, আপনি যান না, আগরতলা যান, আসামে যান, পশ্চিমবঙ্গে যান, বাংলাদেশের অনেক পণ্যের ডিমান্ড, কোম্পানির নাম বলতেছি না, ডিমান্ড হাই। হ্যাঁ, কিন্তু যেতে দিতেছে না তো। ওদেরগুলো আস্তে আস্তে দাম বেড়ে যায় এখানে। জি, ধন্যবাদ। আরে না, ডাম্পিং ট্যাক্স বসায় দেয়। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।